হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচারে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে এইচএসসি 24 অ্যান্ড 25 স্পেশাল সিকিউ সলভ ক্লাস, বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ সলভ ক্লাস অন ঘাসফড়িং। কেমন? আচ্ছা, তো আমরা ইন্টারমিডিয়েটে যারা পড়েছি এতদিন, এসএসসি 24 ব্যাচ হোক বা 25 ব্যাচ হোক, আমরা জানি যে আমাদের জুলজি বইয়ের অন্যতম একটা টাফেস্ট চ্যাপ্টার। টাফ বলতে কি, যে আসলে অনেকে এই চ্যাপ্টারটা ফিল করা যায় না, যে একটা ঘাস ফড়িং আমি ফিল নিয়ে পড়তে পারি না, বা একটা হাইড্রা আমি ফিল নিয়ে পড়তে পারি না, বা রুই মাছটাকে আমি ফিল নিয়ে পড়তে পারি না। এই সেন্স থেকে একটা সময় দেখা যায় যে আমাদের এই চ্যাপ্টারগুলোর প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, বা এই চ্যাপ্টারগুলো আমাদের কঠিন লাগা শুরু করে। বেসিক্যালি চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইজি, এর কোশ্চেনগুলো খুবই ইজি, এবং মানে এখান থেকে নাম্বার তোলাটাও খুবই ইজি, বাট একটু ইনফরমেটিভ চ্যাপ্টার, দ্যাটস ওয়াই আমাদের একটু স্পেশাল কেয়ার নিতে হয় এই চ্যাপ্টারগুলোতে। কেমন? ওকে, তো আজকে আমাদের ক্লাস টপিক যেহেতু ঘাসফড়িং নিয়ে, তো দেখি ঘাসফড়িং এর সিকিউ সলভের ক্ষেত্রে আমরা প্রথমে এর জ্ঞানমূলকগুলো সলভ করব, দেন অনুধাবন, দেন হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো জ্ঞানমূলক প্রথম কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাই, যে দেখো প্রথম কোশ্চেনটা কি আছে এখানে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হলো পঙ্গপাল কি। হ্যাঁ, জ্ঞানমূলকের প্রথম কোশ্চেনটা হচ্ছে পঙ্গপাল কি। বলো তো পঙ্গপাল কি? যারা লাইভে আছো এসএসসি 24 বা 25 ব্যাচের, আমার সাথে একটু রেসপন্স করবে কমেন্টে। কেমন? তাহলে হচ্ছে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হবে এবং সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখি প্রথম কোশ্চেনটা, পঙ্গপাল কি। আচ্ছা, পঙ্গপাল যেটাকে ইংলিশে বলা হচ্ছে হচ্ছে লোকাস্ট। পঙ্গপাল বা লোকাস্ট হচ্ছে এক ধরনের বাদামি বর্ণের ঘাস ফড়িং। ওকে, পঙ্গপাল বা লোকাস্ট হচ্ছে এক ধরনের বাদামি বর্ণের ঘাস ফড়িং, যারা যারা কি করে, যারা হচ্ছে দল বেঁধে, পঙ্গপাল বা লোকাস্ট হচ্ছে বাদামি বর্ণের ঘাস ফড়িং, যারা হচ্ছে দল বেঁধে উড়ে বেড়ায়, এবং যারা সংখ্যায় প্রায় লক্ষ কোটি একসাথে থাকে, এবং নিমিষেই একটা অঞ্চলের ফসল কি করে খেয়ে বিনষ্ট করে দেয়। কেমন? তো পঙ্গপালের ক নাম্বার কোশ্চেন যদি আসে পঙ্গপাল কি, তাহলে আমরা কি আনসার দিব? বাদামি বর্ণের এক ধরনের ঘাস ফড়িং, যারা দলবেঁধে উড়ে বেড়ায় এবং মুহূর্তেই কোনো নির্দিষ্ট এলাকার ফসলি জমির সকল ফসল খেয়ে সাবার করে ফেলে। ওকে, তারপরে 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, যে ক্লাইপিয়াস কি। দেখো এই কোশ্চেনটার সাথে তোমরা একটু অপরিচিত হতে পারো, বাট এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ঘাস ফড়িং এর এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাইপিয়াস কি? আচ্ছা, ক্লাইপিয়াস হচ্ছে, আমরা জানি যে ঘাস ফড়িং এর যদি আমরা একটা মস্তকের একটা চিত্র আঁকাই, এটা যদি একটা ঘাস ফড়িং এর মস্তক হয়, ওকে, ধরলাম এটা একটা ঘাস ফড়িং এর মস্তক। হ্যাঁ, এটা একটা ঘাস ফড়িং এর মস্তক, যেখানে তার এই দুই পাশে দুইটা পুঞ্জাক্ষী রয়েছে। হ্যাঁ, এই দুই পাশে দুইটা পুঞ্জাক্ষী রয়েছে। আচ্ছা, তো ঘাস ফড়িং এর মস্তকের আমরা জানি মস্তকের যে আবরণ, এই বাইরের আবরণের নাম হচ্ছে এপিক্রেনিয়াম। ওকে, ঘাস ফড়িং এর মস্তকের আবরণের নাম হচ্ছে এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম। আচ্ছা, তো এই এপিক্রেনিয়াম আবার 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। কি বললাম? ঘাসফড়িং এর মস্তকের বাইরে আবরণ হচ্ছে এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। ওকে, এই ভ্রূণীয় খণ্ডকের ভিতরে কি কি থাকে? কয়েকটা খণ্ডকের ভিতরে এই যে দেখো দুই পাশে কি থাকবে? ক্লাইপিয়াস থাকবে। আচ্ছা, ভ্রূণীয় খণ্ডকের ভিতরে কি থাকবে? দেখো ভ্রূণীয় খণ্ডকের ভিতরে যদি বলি, এই যে দুই পাশে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, ওকে, এই দুই পাশে থাকবে হচ্ছে জোনা, এই দুই পাশে থাকবে হচ্ছে জোনা। কি বললাম এই দুটোকে? এই দুটোকে বললাম হচ্ছে জোনা। ওকে, কপালের দিকে থাকবে হচ্ছে ফ্রন্স, এটা থাকবে হচ্ছে ফ্রন্স, এবং এবং এই যে সম্মুখ দিকে একটা আয়তাকার প্লেট থাকবে। কেমন? একটা আয়তাকার প্লেট থাকবে। এই আয়তাকার প্লেটকে বলবো হচ্ছে ক্লাইপিয়াস। এই আয়তাকার প্লেটকে বলবো হচ্ছে আমরা ক্লাইপিয়াস। আচ্ছা, তো ক্লাইপিয়াসকে যদি সংজ্ঞায় আসে, ক্লাইপিয়াসকে কি বলবো? ক্লাইপিয়াসকে আমরা বলবো হচ্ছে একটা ঘাস ফড়িং এর মস্তক যে 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত, তার মধ্যে অন্যতম একটা খণ্ডক হচ্ছে ক্লাইপিয়াস, যেটা একটা আয়তাকার প্লেটের মতো অংশ। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, এলিট্রা কি। হ্যাঁ, এলিট্রার বাংলা হচ্ছে ডানার আবরণ। এলিট্রার বাংলা হচ্ছে কি? এলিট্রার বাংলা হচ্ছে ডানার আবরণ। ডানার আবরণ, এলিট্রার মানে হচ্ছে ডানার আবরণ। ওকে, আমরা জানি ঘাস ফড়িং এর কয় জোড়া ডানা রয়েছে? ঘাস ফড়িং এর 2 জোড়া ডানা রয়েছে, তাই না? ঘাস ফড়িং এর 2 জোড়া ডানা রয়েছে। 2 জোড়া ডানার মধ্যে এক জোড়া ডানা হচ্ছে আকারে বড় এবং ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করে। ওকে, এবং আরেক জোড়া ডানা এই যে বড় ডানার উপর, এই বড় ডানার উপর করে থাকে, যেটা বড় ডানাটাকে সুরক্ষিত রাখে বা বড় ডানাটাকে ঢেকে রাখে। ওকে, তো কি বললাম, যে ঘাস ফড়িং এ এক জোড়া ডানা হচ্ছে বড়, যেটা হচ্ছে উঠতে সাহায্য করবে, এবং আরেক জোড়া ডানা যেটা এই বড় ডানাটাকে, অর্থাৎ লাল বর্ণের যে বড় ডানা আমি দেখাইলাম, সেটাকে ঢেকে রাখবে
এবং কি দিবে, তাকে সুরক্ষা দিবে। এই ডানাকে বলবো হচ্ছে আমরা এলিট্রা বা ডানার আবরণ। এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে এলিট্রা বা ডানার আবরণ। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা 4 নম্বর কোশ্চেনটা, যে প্রোনোটার্ম কি। প্রোনোটার্ম কি, দেখো এগুলো কিন্তু ক নাম্বারের কোশ্চেন, অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেন। তোমাকে যতটা শর্টে আনসার দেওয়া যায় ততটা শর্টে কিন্তু আনসার দিতে হবে। ওকে, যেহেতু 1 নম্বরের কোশ্চেন আর এখানে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। ওকে, প্রোটোনাম কি, এটার কোশ্চেন হচ্ছে, দেখো আমরা জানি যে একটা যদি ঘাসফড়িংয়ের যদি আমরা একটা সামগ্রিক একটা বডি ফিগার আঁকানোর চেষ্টা করি, যে ধরো এটা হচ্ছে একটা ঘাসফড়িংয়ের বডি ফিগার, এখানে হচ্ছে তোমার মস্তক, দেন হচ্ছে বক্ষ, তারপর হচ্ছে যদি উদর হয়। ওকে, মস্তক, বক্ষ, উদর। আর আমরা জানি বক্ষের যে পার্টগুলো রয়েছে, বক্ষের পার্টের ভিতর এই যে পৃষ্ঠদেশের যে অঞ্চলটা, হ্যাঁ, পৃষ্ঠ অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে টার্গাম। পৃষ্ঠ অঞ্চলটার নাম হচ্ছে টার্গাম, কেমন। দেন এই যে অঙ্কীয় অঞ্চলটার নাম হচ্ছে স্টারনাম, এবং দুই পাশের তল, অর্থাৎ দুই পাশে যে অংশটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা প্লিউরন। আচ্ছা, তো প্রোটোনাম হচ্ছে কি, এই যে বক্ষে যে আমরা কি কি বললাম, তাহলে যে পৃষ্ঠ অঞ্চলকে বললাম হচ্ছে ভাই টার্গাম, তারপর হচ্ছে তোমার অঙ্কীয় তলকে বললাম হচ্ছে স্টারনাম। তাছাড়াও আমরা জানি যে একটা ঘাসফড়িংয়ের বক্ষটা টোটাল 3টে পার্টে বিভক্ত থাকে, তাই না? একটা বলে হচ্ছে অগ্রবক্ষ, একটা বলে হচ্ছে মধ্যবক্ষ, আর একটা হচ্ছে পশ্চাৎবক্ষ। ওকে, এই 3টে পার্টে বিভক্ত থাকে। তো এখন আমাদের কথা হচ্ছে তাহলে ভাই প্রোটোনাম জিনিসটা কি, এই যে অগ্রবক্ষ যেটা, এটাকে বলবো হচ্ছে আমরা অগ্রবক্ষ, হ্যাঁ, এটাকে বলবো হচ্ছে আমরা অগ্রবক্ষ। এই অগ্রবক্ষের টার্গাম অংশটা, কেমন, এই অগ্রবক্ষের যে টার্গাম অংশটা থাকে, অর্থাৎ আমি যদি অন্য কালি দিয়ে চিহ্নিত করি, অগ্রবক্ষের এই যে টার্গাম অংশটা যেটা আছে, এই টার্গাম অংশটা কি হয়, টার্গাম অংশটা হচ্ছে চওড়া হয়। অগ্রবক্ষের টার্গাম অংশটা চওড়া হয়, মানে প্রশস্ত থাকে এবং দুই পাশে বিস্তৃত থাকে। কি বললাম তাহলে ভাই, যে ঘাসফড়িংয়ের আমরা জানি বক্ষের 3টে অঞ্চল থাকে, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। ওকে, আবার বক্ষ অঞ্চলের পৃষ্ঠীয় প্রান্তটাকে আমরা বলি হচ্ছে টার্গাম, অঙ্কীয় তলকে বলি হচ্ছে আমরা স্টারনাম। তার মধ্যে অগ্রবক্ষের যে টার্গাম পোর্শনটা আছে, সেই পোর্শনটা কিছুটা চওড়া হয় এবং দুই পাশে কিছুটা বিস্তৃত হয়। ওকে, এই চওড়া এবং বিস্তৃত টার্গাম অংশটাকে বলা হয় প্রোটোনাম। আশা করি বুঝাতে পেরেছি। এটা যদি ক নাম্বারের জন্য আসার কথা না, কারণ এটা একটু ব্রড কোশ্চেন হয়ে যায় বা একটু ব্যাখ্যামূলকভাবে এটা আনসার করতে হয়। ওকে, তো যাই হোক, পরবর্তী কোশ্চেনটা দেখি, হিমোসিল কি। হ্যাঁ, 5 নম্বর কোশ্চেনটা যদি দেখি, আমরা আগেরগুলো একটু ক্লিয়ার করে দিই। ওকে, 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে হিমোসিল কি। আচ্ছা, হিমোসিল কি, হিমোসিল হচ্ছে আর্থ্রোপোড জাতীয় পর্ব। দেখো এখানে তুমি শুধু ঘাসফড়িং নিয়ে আলোচনা করবে না কিন্তু, কেমন, এ বলবো হচ্ছে আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের প্রাণীদের, আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলবো হচ্ছে আমরা হিমোসিল। আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল, কেমন। তাহলে আর্থ্রোপোডা ও মলাস্কা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলা হয়, হিমোসিল বলা হয়। আশা করি বুঝাতে পেরেছি, কেমন। কেন এখানে রক্তপূর্ণ দেহগহ্বর থাকে, কারণ আমরা জানি আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, কেমন। আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা ল্যাকুনার সংবহনতন্ত্র। আর মুক্ত রক্ত সংবহনতন্ত্রে রক্ত দেহের কোথায় উন্মুক্ত হয়, দেহগহ্বর উন্মুক্ত হয়, তাই না, রক্ত দেহগহ্বর উন্মুক্ত হয়। আর এই রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হচ্ছে হিমোসিল। তাহলে এটা কোশ্চেন হলে আনসারটা কিভাবে দিব আমরা, আনসারটা দিব হচ্ছে আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলা হয়। কখনো কিন্তু এটা দিব না যে ভাই ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলা হয়। হ্যাঁ, আনসার হবে, বাট একুরেট আনসারটা হবে না। তোমাকে আর্থ্রোপোডা এবং মলাস্কা এই দুইটা পর্ব উল্লেখ করে দেন বলে দিবা যে এদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হবে হিমোসিল। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, তো রাহাত সালাম দিস, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? বাকি যারা আছো একটু লাইভটা শেয়ার করে দিও, তোমরা যারা লাইভে আছো, কেমন। ওকে, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, তাই না, আমাদের ওয়ান শর্ট সিকিউ এন্ড এমসিকিউ সলভ সিরিজের ষষ্ঠ ক্লাস। আমরা হচ্ছে এই সিরিজের এসএসসি 24 এবং 25 ব্যাচে টোটাল 14টা অধ্যায় আছে। 14 অধ্যায়ে 14টা সিকিউ ক্লাস এবং 14টা এমসিকিউ ক্লাস, টোটাল 28টা ক্লাস নেব ইনশাল্লাহ। সবগুলো ক্লাস হবে ফ্রিতে টুটলস একাডেমি ফেসবুক পেজে, টুটলস একাডেমি গ্রুপে, কেমন। তো যারা এসএসসি 24 বা 25 ব্যাচ আসো, তোমরা একটু রেগুলার ক্লাসগুলো ফলো করিও।
আশা করি তোমাদের সিকিউ জনিত সমস্যাগুলো দূর হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখি 5 নম্বর কোশ্চেনটা তাহলে আমরা বুঝতে পারছি যে হিমোসিল কি। ওকে, তো 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 6 নম্বর কোশ্চেনে কি আছে? 6 নম্বর কোশ্চেন হচ্ছে টিনিডিয়া কি। কেমন? টিনিডিয়া কি? আচ্ছা, টিনিডিয়া কি, এই কোশ্চেনের আনসার কি হতে পারে দেখো তো। টিনিডিয়া কি? টিনিডিয়া হচ্ছে, আমরা জানি যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি থাকে বলতো। ঘাস ফড়িং এর ক্ষেত্রে, ঘাস ফড়িং এর এটা একটু এলাবোরেটলি বোঝাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্রের, হ্যাঁ, ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত বলতো? শ্বসনতন্ত্র ট্রাকিয়া নিয়ে গঠিত, তাই না? ঘাস ফড়িং শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত? ট্রাকিয়া বা ট্রাকিয়াল কাণ্ড নিয়ে গঠিত। ওকে, এই ট্রাকিয়ার আবার কি থাকে? ট্রাকিয়ার আবার হচ্ছে 3টা স্তর থাকে, হ্যাঁ, ট্রাকিয়ার হচ্ছে 3টে স্তর থাকে। কি বললাম তাহলে? টিনিডিয়া কি, এটার আনসারে আমি একটু যদি ব্যাখ্যামূলকভাবে বলি যে ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত? ট্রাকিয়া নিয়ে গঠিত। এদের ট্রাকিয়া আবার 3টে স্তর নিয়ে গঠিত। ঘাস ফড়িং এর ট্রাকিয়া 3টে লেয়ার নিয়ে গঠিত। কেমন? তো বাইরে থেকে ভিতরের দিকে যদি লেয়ারগুলো আমি একটু বলি, বাইরে থেকে ভিতরের দিকে লেয়ারগুলো, সবার বাহিরের লেয়ার আছে যেটা, সেটাকে বলা হয় হচ্ছে কিউটিকল। সবার বাহিরের যে লেয়ারটা সেটা হচ্ছে ভিত্তি ঝিল্লি। সবার বাইরের লেয়ারটা হচ্ছে ভিত্তি ঝিল্লি। কেমন? ভিত্তি ঝিল্লি পরবর্তী লেয়ার অর্থাৎ মাঝের যে লেয়ারটা, সেটাকে বলা হয় হচ্ছে এপিথেলিয়াম কোষের লেয়ার বা এপিথেলিয়াল লেয়ার। এপিথেলিয়াল লেয়ার, এপিথেলিয়াম লেয়ার। আর সবার ভিতরে যে পোর্শনটা আছে, সবার ভিতরে অর্থাৎ আমরা বাইরে থেকে চিন্তা করতে, তাহলে বাইরেটা হচ্ছে ভিত্তি ঝিল্লি, তারপর হচ্ছে এপিথেলিয়াম, আর সবার ভিতরে লেয়ারটা যেটা, সেটাকে বলবো হচ্ছে আমরা কি, কিউটিকল নির্মিত একটা লেয়ার, যেটার নাম হচ্ছে ইন্টিমা। ওকে, ইন্টিমা, সেটা কি নির্মিত? ইন্টিমাটা কি নির্মিত? এটা হচ্ছে কিউটিকল নির্মিত। কেমন? ইন্টিমাটা হচ্ছে কিউটিকল নির্মিত। আচ্ছা, কিউটিকল নির্মিত ইন্টিমা থাকে। এখন দেখো, ঘাস ফড়িং এর যেহেতু কোনো কি নাই, আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের ট্রাকিয়াতে কি রয়েছে? মানুষের ট্রাকিয়াতে, আমাদের ট্রাকিয়াতে হচ্ছে তরুণাস্থি রয়েছে, তাই না? তরুণাস্থি থাকার ফলে সুবিধাটা কি হয়? যে আমাদের যখন ট্রাকিয়াতে কোনো বাতাস থাকে না, যখন কোনো বাতাসের প্রেশার থাকে না, তখন ট্রাকিয়াটা চুপসে যায় না। ওকে, বাট ঘাস ফড়িংতে তো তরুণাস্থি নাই, তাহলে তাদের এমন একটা মেকানিজম লাগবে যার ফলে কি হবে? তার ট্রাকিয়াটা চুপসে যাবে না। তাদের ক্ষেত্রে থাকে হচ্ছে ইন্টিমা। ওকে, অর্থাৎ কিউটিকল যুক্ত যে লেয়ারটা আছে, এটা ঘাস ফড়িং এ অনেক জায়গায় পুরু হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয়? এই ইন্টিমা লেয়ারটা পুরু হয়। পুরু হয়ে কি তৈরি করে? একটা পেশি বলয় তৈরি করে। পুরু হয়ে একটা পেশি বলয় তৈরি করে। আর এই পেশি বলয়কে বলা হয় হচ্ছে টিনিডিয়া। এই পেশি বলয়কে বলা হয় টিনিডিয়া। তো এটা ক নাম্বারের ক্ষেত্রে যেহেতু দিছে, তাহলে দিতে পারো ক নাম্বারের ক্ষেত্রে এভাবে তুমি একটা শর্টকাটে আনসার লিখে দিতে পারো। কিংবা যদি খ নাম্বারে আসে, খ নাম্বারে আসলে কিন্তু কি কোশ্চেনটা আসে অনুধাবনমূলক, যে টিনিডিয়া থাকার সুবিধা কি, বা ঘাস ফড়িং এর হচ্ছে তোমার ট্রাকিয়া কেন চুপসে যায় না, এই টাইপের কোশ্চেন থাকতে পারে খ নাম্বারে। কেমন? তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এই ব্যাখ্যাটা দিবা যে আমরা জানি ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র গঠিত হচ্ছে ট্রাকিয়া নিয়ে। ট্রাকিয়ার আবার 3টে লেয়ার থাকে, সবার বাইরেটা ভিত্তি ঝিল্লি, তারপরেটা হচ্ছে এপিথেলিয়াম লেয়ার, আর তারপরে অর্থাৎ সবার ভিতরের লেয়ারটা হচ্ছে ইন্টিমা। ওকে, যেটা কি নির্মিত? যেটা কিউটিকল নির্মিত। এখন এই কিউটিকল নির্মিত ইন্টিমাটা কিছুক্ষণ পরপর বা কিছু দূর পরপর কি হয়? পুরু হয়ে একটা শক্ত পেশি বলয় সৃষ্টি করে। ওকে, আর এই পেশি বলয়টার নাম হচ্ছে টিনিডিয়া। আর এই টিনিডিয়া থাকার কারণে ঘাস ফড়িং এর ট্রাকিয়া চুপসে যায় না। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, এক ডাইসনকে দেখো তো। এক ডাইসন কি একটু রিলেট করতে পারতেছো কিনা বা ধরতে পারছো কিনা? এক ডাইসন কি কই থেকে কোশ্চেনটা রয়েছে বা কই থেকে কোশ্চেনটা এসেছে? আচ্ছা, এক ডাইসন হচ্ছে একটা হরমোন। এক ডাইসন হচ্ছে একটা হরমোন। কার হরমোন? কার হরমোন? এটা হচ্ছে একটা ঘাস ফড়িং এর একটা হরমোন। ওকে, আচ্ছা, তুমি যদি একটু ভালো করে বলো যে এক ডাইসন কি, তাহলে কি হবে? ঘাস ফড়িং আমি এই পাশে লিখে দিই, ঘাস ফড়িং এর প্রোথেরাস। আচ্ছা, আমি যদি একটু লিখিয়ে দিই, ঘাস ফড়িং এর প্রোথেরাসিক গ্রন্থিকোষ থেকে, কই থেকে? প্রোথোরাসিক কোষ থেকে, বা প্রোথোরাসিক লেখো, প্রোথোরাসিক কোষ থেকে নিঃসৃত হরমোন। কেমন? ঘাস ফড়িং এর প্রোথোরাসিক কোষ থেকে নিঃসৃত হরমোন, ঘাস ফড়িং এর প্রোথোরাসিক কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে একডাইসন হরমোন। নিঃসৃত হরমোনের নাম হচ্ছে একডাইসন হরমোন। তাহলে কিভাবে লিখবো আমরা? যে ঘাস ফড়িং এর প্রোথোরাসিক গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হরমোন, যেটা কি করে? যেটা হচ্ছে ঘাস ফড়িং এর মোল্টিং নিয়ন্ত্রণ করে। মোল্টিং নিয়ন্ত্রণ করে। কেমন? আচ্ছা, এখন বলো তো ঘাস ফড়িং এর মোল্টিং বলতে আমরা কি বুঝাই? মোল্টিং বলতে কি বুঝি? মোল্টিং মনে হচ্ছে ঘাস ফড়িং এর খোলস বদল করা। কেমন? আচ্ছা, তো কোশ্চেন হচ্ছে যে এক ডাইসন কি, তাহলে আনসার কি হবে? ঘাস ফড়িং এর
প্রোথেরাসিক গ্রন্থিকোষ থেকে নিঃসৃত একটা হরমোন যেটা ঘাসফড়িংয়ে মোল্টিন নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রাইসন হরমোন। বা অ্যাগ্রাইসন হরমোনের সংজ্ঞা কি দিবা, যে ঘাসফড়িংয়ের মোল্টিং নিয়ন্ত্রণকারী একটা হরমোন যেটা প্রোথেরাসিক গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী 8 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে দেখো 7 নম্বর বন্ধু বুঝতে পারছি কিনা, ক নম্বরের কোশ্চেনগুলো 7 নম্বর বন্ধু বুঝতে পারলে আমরা হচ্ছে এগুলো একটু মুছে দিব, কেমন? ওকে, তো যারা লাইভে আছে একটু লাইভটা শেয়ার করে দিও। আজকে হচ্ছে আমাদের 6ষ্ঠ ক্লাস। এভাবে আমাদের সিকিউর উপর টোটাল প্রায় 28টা ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে সবগুলো আমাদের গ্রুপে। তো যারা লাইভে আছে একটু শেয়ার করে দিও, কেমন? ওকে, তো তারপরে দেখো ইউরেট কোষ কি, 8 নম্বর কোশ্চেন হচ্ছে ইউরেট কোষ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদিও তোমাদের রিসেন্টলি কোনো বোর্ডে আসে নাই, বাট আগে 13-14 সালে বা 15 সালে বারবার এই কোশ্চেনটা আসতো, ইউরেট কোষ কি। হ্যাঁ, ইউরেট কোষ কি? আচ্ছা, ইউরেট কোষ হচ্ছে, দেখো আমরা জানি যে ঘাসফড়িংয়ের দেহে এক ধরনের কোষ থাকে। হ্যাঁ, ঘাসফড়িংয়ের দেহে প্রচুর পরিমাণে কি থাকে, প্রচুর পরিমাণে থাকে হচ্ছে এক ধরনের কোষ, সেটাকে বলি হচ্ছে আমরা প্রচুর পরিমাণে এক ধরনের কোষ থাকে, বা প্রচুর পরিমাণে থাকে হচ্ছে কি কোষ, প্রচুর পরিমাণে থাকে হচ্ছে ফ্যাট বা চর্বি কোষ, কেমন? ফ্যাট সেল। প্রচুর পরিমাণে থাকে হচ্ছে ফ্যাট বা চর্বি কোষ। ওকে, চর্বি কোষ। এই ফ্যাট বা চর্বি কোষ কি করে বলতো? ঘাসফড়িংদের প্রচুর পরিমাণে যে ফ্যাট বা চর্বি কোষ থাকে তারা কি করে, তারা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। ওকে, অর্থাৎ তারা যে খাবারটা খায় তাদের অতিরিক্ত যে খাদ্যটা থাকে, মানে তারা ধরো তার হচ্ছে একটা দৈনিক একটা ক্যালোরি চাহিদা আছে, তার চেয়ে বেশি সে খেয়ে ফেলছে, তাহলে কি করবে, সে বাড়তি খাবারটা খেয়ে সে এই যে ফ্যাট বা চর্বি কোষের ভিতরে সংরক্ষিত করে রাখবে, কেমন? তাহলে খাদ্য সঞ্চয় করে রাখার জন্য এই ফ্যাট বা চর্বি কোষ থাকে। ওকে, আচ্ছা, তো মাঝে মাঝে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই যে ফ্যাট বা চর্বি কোষ আছে না, ফ্যাট বা চর্বি কোষ এখানে তো খাদ্য সঞ্চয় করবে। হ্যাঁ, খাদ্য সঞ্চয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে কি করে, অনেক ক্ষেত্রে তারা এখানে ইউরিক অ্যাসিড এবং ইউরেটকে জমা রাখে। এরা কি করে, খাদ্য সঞ্চয়ের পাশাপাশি এরা ইউরিক অ্যাসিড, আমি যদি একটু লিখি, একটু মুছে দিচ্ছি এটা। ওকে, তো ফ্যাট বা চর্বি কোষে এরা খাদ্য সঞ্চয়ের পাশাপাশি ইউরিক অ্যাসিড এবং ইউরেট, এই দুটোকে জমা রাখতে পারে, কেমন? আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি হবে, ইউরেটকে জমা রাখে, তাই এদেরকে কি বলা হয়, তাই এদেরকে ইউরেট কোষ বলা হয়। ওকে, ইউরেট কোষ বলে, তাই এদেরকে ইউরেট কোষ বলে। আচ্ছা, তাহলে কি বলবো, তাহলে এটা আনসার ইউরেট কোষ কি? ইউরেট কোষের আনসার হচ্ছে যে ঘাসফড়িংয়ের সারা দেহে প্রচুর পরিমাণে ফ্যাট বা চর্বি কোষ থাকে, তারা খাদ্য সঞ্চয়ের পাশাপাশি ইউরিক অ্যাসিড এবং কিছু পরিমাণ ইউরেটকে সঞ্চয় করে রাখে। দ্যাটস ওয়াই এই ধরনের ফ্যাট বা চর্বি কোষকে বলা হয় ইউরেট কোষ। ওকে, আশা করি বুঝতে পেরেছি, খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এটা। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখি 9 নাম্বারটা, যে স্পার্মাথিকা কি। দেখো স্পার্মাথিকা টার্মটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, বাট এর যদি আমরা বাংলাটা করি তাহলে হয়তো তোমাদের জন্য এটা অনেকটা পরিচিত মনে হবে। স্পার্মাথিকার বাংলা হচ্ছে কি, স্পার্মাথিকার বাংলা হচ্ছে শুক্রধানী। স্পার্মাথিকার বাংলা হচ্ছে শুক্রধানী, কেমন? আচ্ছা, শুক্রধানী বা স্পার্মাথিকা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ঘাসফড়িংয়ের যে স্ত্রী ঘাসফড়িংয়ের যে যোনি থাকে, হ্যাঁ, স্ত্রী, এভাবে যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি তাহলে কি বলবো, স্ত্রী ঘাসফড়িং এর যোনির শেষ প্রান্তে, স্ত্রী ঘাসফড়িংয়ের যোনির শেষ প্রান্তে কি থাকবে, স্ত্রী ঘাসফড়িংয়ের যোনির শেষ প্রান্তে থাকবে হচ্ছে থলে আকৃতির এক ধরনের অংশ। ওকে, থলে আকৃতির অংশকে বলবো হচ্ছে স্ত্রী ঘাসফড়িংয়ের যোনির শেষ প্রান্তে থলে আকৃতির অংশকে বলা হবে হচ্ছে স্পার্মাথিকা, বা এটার নাম হচ্ছে শুক্রধানী, কেমন? স্পার্মাথিকা বা শুক্রধানী। আর স্পার্মাথিকা বা শুক্রধানী কাজ কি? স্পার্মাথিকা বা শুক্রধানী কাজ হচ্ছে মিলনের পরে আগত শুক্রাণুকে সাময়িকভাবে জমা রাখা। ওকে, তো স্পার্মাথিকা বা শুক্রধানী কি, স্ত্রী ঘাসফড়িংয়ের যোনির শেষ প্রান্তে থলে আকৃতির একটা অংশ থাকে, সেই অংশকে বলা হচ্ছে স্পার্মাথিকা বা শুক্রধানী। যদি বলি কাজ কি, কাজ হচ্ছে মিলনের পর আগত শুক্রাণুকে সাময়িকভাবে জমা রাখে, কেমন? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি যে নিম্ফ কি। হ্যাঁ, নিম্ফ কি, দেখো 10 নম্বর কোশ্চেনটা যদি দেখি, আমি এটা মুছিয়ে দিচ্ছি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিম্ফ কি। তো নিম্ফ কি, নিম্ফ হয়তো যারা ঘাসফড়িং পড়ছে তারা এই ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত। নিম্ফ হচ্ছে যখন ঘাসফড়িং ক্ষেত্রে আমরা জানি কি হয়, অসম্পূর্ণ রূপান্তর হয়, তাই না? অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কয়টা ধাপ থাকে? 3টা ধাপ থাকে। একটা হচ্ছে ডিম, তারপর হচ্ছে কি
নিম্ফ আর হচ্ছে পূর্ণাঙ্গ ঘাস ফড়িং, তাই না? আচ্ছা, তো নিম্ফ হচ্ছে ডিম ফুটে বেরোনো, একটা ঘাস ফড়িং হচ্ছে ডিম ফুটে বেরোনো যে তরুণ ঘাস ফড়িং, হ্যাঁ, অর্থাৎ ডিম ফুটে বের হওয়া তরুণ ঘাস ফড়িংকে বলা হবে হচ্ছে নিম্ফ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ওসিলি কি? ওসিলি যেটা বাংলা হচ্ছে সরলাক্ষী, ওসিলি বা সরলাক্ষী হচ্ছে ঘাসফড়িংয়ের এই যে আমরা জানি যে ঘাসফড়িংয়ের প্রধান দর্শন অঙ্গ হচ্ছে কি দুইটা, কি প্রধান দর্শন অঙ্গ হচ্ছে দুইটা পুঞ্জাক্ষী। কেমন? ঘাসফড়িংয়ের দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে তিনটি সরলাক্ষী থাকে। ওকে, তিনটি সরলাক্ষী থাকে, এই সরলাক্ষীকে বলা হয় ওসিলি, যেটা মূলত কি দিয়ে তৈরি বলতো? ওসিলিটা হচ্ছে মূলত কিউটিকল নির্মিত একটি লেন্স এবং এর পিছনে পর্দা হিসেবে থাকে হচ্ছে আলোক সংবেদী একগুচ্ছ কোষ। তো ওসিলি সংখ্যাটা কি দিব তাহলে? ঘাসফড়িংয়ের দুইটি পুঞ্জাক্ষীর মাঝে অবস্থিত এক ধরনের সরলাক্ষীকে বলা হয় ওসিলি, যেটা গঠন হচ্ছে অনেকটা এরূপ যে কি থাকবে, সামনে কিউটিকল নির্মিত লেন্স থাকবে এবং পিছনে থাকবে কি? পিছনে থাকবে হচ্ছে একগুচ্ছ আলোক রশ্মি। কেমন? অর্থাৎ মানুষের যে চোখ যে গঠনটা, অর্থাৎ আমাদের সামনে লেন্স থাকে, পিছনে আলোক সংবেদী কিছু কোষ থাকে, যেমন আমরা যেটাকে বলি রেটিনা, তেমন একটি স্ট্রাকচার হবে ওসিলি বা সরলাক্ষী। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেনটা দেখো, ওমাটিডিয়াম কি? দেখো ওমাটিডিয়াম কি, এটা আসলে খুব ব্রড একটা কোশ্চেন। এটা যখন আমরা সিকিউর জন্য যখন পড়বো তখন, বা সিকিউ বা খ নাম্বারে যখন কোশ্চেন জন্য যখন পড়বো, তখন আমরা খুব বড় বড় সংজ্ঞা দেবো এটার ক্ষেত্রে। কেমন? বাট এক্ষেত্রে যেহেতু তুমি ক নাম্বারের কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন, হ্যাঁ, মাত্র 1 নাম্বারে, তাহলে তুমি কি দিবে? ওমাটিডিয়ামের সহজ সংখ্যা কি দিয়ে দিবা? দেবো হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হয় ওমাটিডিয়াম। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হয় ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হয় ওমাটিডিয়াম। কেমন? আচ্ছা, কাজের একক বলা হচ্ছে ওমাটিডিয়াম। তাহলে একটা পুঞ্জাক্ষীতে কতগুলো ওমাটিডিয়াম থাকে? প্রায় 2000টি ওমাটিডিয়াম থাকে। ওকে, তাহলে ওমাটিডিয়ামের সংখ্যা কি দেবো? দেখো কতবার আসছে বোর্ডে, চট্টগ্রাম বোর্ড 2019, যশোর 2019, হ্যাঁ, তারপরে দেখো যশোর 2019, 2015, কুমিল্লা বোর্ড 2017, দিনাজপুর 2017, বরিশাল 2015, অর্থাৎ প্রায় 6-7টা বোর্ডে কিন্তু অলরেডি চলে আসছে যে ওমাটিডিয়াম কি। তাহলে যে তোমার জ্ঞানমূলক কোশ্চেন, জ্ঞানমূলকভাবে আনসার দিতে হবে, এক কথায় আনসার দেবো, তাহলে কোনটা দিব? যে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একককে বলা হয় ওমাটিডিয়াম। ওকে, এর চেয়ে বেশি ব্রডে আমরা ক নম্বরের আনসারের ক্ষেত্রে যাব না। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো হিমোসিল কাকে বলে? 13 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, হিমোসিল কাকে বলে? এটা অলরেডি কিন্তু বলে আসছে। হিমোসিল কাকে বলে? ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ, ঘাসফড়িং বলবো না আমরা, কিন্তু সংজ্ঞাটা খুব এলাবোরেটলি বলছিলাম। কি বলছিলাম ভাইয়া? যে মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল। ওকে, তাহলে কি বলবো? যদি আমি তখন বলছিলাম, যদি আবার বলি, কি হবে? মলাস্কা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, মলাস্কা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলবো হচ্ছে আমরা হিমোসিল। কেমন? মলাস্কা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর, হ্যাঁ, রক্তপূর্ণ দেহগহ্বরকে বলবো হচ্ছে আমরা হিমোসিল। রক্তপূর্ণ দেহগহ্বরকে বলবো হিমোসিল। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, স্পাইরাকল কি? স্পাইরাকল কি বলতো? আচ্ছা, ঘাসফড়িংয়ের আমরা জানি যে ঘাসফড়িংয়ের শ্বসনের জন্য কেমন তন্ত্র আছে? ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র আছে, তাই না? ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র আছে। তো ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র কি নিয়ে গঠিত? ঘাসফড়িং শ্বসন তন্ত্র হচ্ছে ভাইয়া, আচ্ছা আমরা পড়তেছি স্পাইরাকলকে, হ্যাঁ, ঘাসফড়িং শ্বসন তন্ত্র গঠিত হচ্ছে অসংখ্য ট্রাকিয়া নিয়ে, তাই না? অসংখ্য ট্রাকিয়া নিয়ে। কেমন? ঘাসফড়িংয়ের শ্বসন তন্ত্র অসংখ্য ট্রাকিয়া নিয়ে গঠিত। এই যে ট্রাকিয়া, ধরো আমরা যদি এটা যদি একটা ট্রাকিয়ার কথা চিন্তা করি, হ্যাঁ, ট্রাকিয়ার একটা অংশ দেহের বাইরে থাকবে না? ধরো আমি যদি একটু অন্য কালার দিয়ে চিহ্নিত করি, যে ট্রাকিয়ার একটা অংশ দেহের বাইরে থাকবে, যে কি করবে? পরিবেশের সাথে বাতাসে আদান প্রদান করবে। অর্থাৎ এটা যদি ট্রাকিয়া হয়, এই ট্রাকিয়ার যে পোর্শনটা উন্মুক্ত থাকবে পরিবেশে, সেটাকে বলবো হচ্ছে স্পাইরাকল, বা বাংলা করলে হয় শ্বাসরন্ধ্র। সেটাকে বলবো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। কেমন? তো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের সঙ্গে কি বলবো? যে ঘাসফড়িংয়ে শ্বসনতন্ত্রে কি থাকবে? অসংখ্য ট্রাকিয়া থাকবে। এই ট্রাকিয়ার পরিবেশ উন্মুক্ত অংশ বা বাহির উন্মুক্ত অংশটাকে বলবো হচ্ছে আমরা স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, 15 নম্বর কোশ্চেনটা, হিমোলিম্ফ কি? হিমোলিম্ফ কি? দেখো হিম কথাটা কই থেকে আসছে বলতো? হিম কথাটা আসছে হচ্ছে রক্ত থেকে, আর লিম্ফ আসছে কই থেকে? লিম্ফ মানে হচ্ছে লসিকা, তাই না? লিম্ফ মানে হচ্ছে লসিকা। কেমন? আচ্ছা, তো হিমোলিম্ফ কথাটা হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়? ঘাসফড়িংয়ের আমরা জানি ঘাসফড়িংয়ের রক্ত কোথায় উন্মুক্ত থাকে? ঘাসফড়িংয়ের রক্ত হচ্ছে দেহগহ্বর উন্মুক্ত থাকে, তাই না? ঘাসফড়িংয়ের রক্ত দেহগহ্বর উন্মুক্ত থাকে।
তো রক্ত যখন ঘাসফড়িং দেহ গহ্বরে উন্মুক্ত থাকবে তখন এ রক্তের সাথে তার যে লসিকা আছে সেটা মিশ্রিত অবস্থায় থাকবে। ওকে, তো কি বললাম ভাইয়া, ঘাসফড়িং এর রক্ত যেহেতু তার দেহ গহ্বরে উন্মুক্ত থাকবে সে অবস্থায় ঘাসফড়িং এর রক্তের সাথে ঘাসফড়িং এর লসিকা মিশ্রিত অবস্থায় থাকবে। এই লসিকাযুক্ত রক্তকে বলা হয় হচ্ছে হিমোলিম্ফ। ঘাসফড়িং এর এই লসিকাযুক্ত রক্তকে বলা হয় হচ্ছে হিমোলিম্ফ। কারো কোনো কনফিউশন রয়েছে? ওকে, তো ঘাসফড়িং এর লসিকাযুক্ত রক্তকে বলা হবে হচ্ছে হিমোলিম্ফ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, পুঞ্জাক্ষী কি? হ্যাঁ, 16 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, পুঞ্জাক্ষী কি? দেখো, চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেন, ঢাকা বোর্ড 2016-তে। হ্যাঁ, পুঞ্জাক্ষী কি? পুঞ্জাক্ষী হচ্ছে, তুমি একদম সহজভাবে আনসার দিবা যে যেটা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান সংবিদ অঙ্গ হচ্ছে পুঞ্জাক্ষী, যেটা অসংখ্য ওমাটিডিয়াম একক নিয়ে গঠিত। ওকে, বা তুমি এভাবে দিবা যে অসংখ্য ওমাটিডিয়াম একক নিয়ে গঠিত ঘাসফড়িং এর দর্শন অঙ্গাণুকে বলা হয় পুঞ্জাক্ষী। কেমন? অসংখ্য ওমাটিডিয়াম একক নিয়ে গঠিত ঘাসফড়িং এর দর্শন অঙ্গাণুকে বলা হয় পুঞ্জাক্ষী। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পুঞ্জাক্ষীর সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, রূপান্তর কি? রূপান্তরের বাংলাটা কি? রূপান্তরের বাংলাটা হচ্ছে রূপান্তর ইংলিশ হচ্ছে মেটামরফোসিস, তাই না? রূপান্তর বা মেটামরফোসিস। আচ্ছা, রূপান্তর বা মেটামরফোসিস কি? রূপান্তর বা মেটামরফোসিস হচ্ছে কোনো একটা প্রাণীর, হ্যাঁ, কোনো একটা প্রাণীর জন্ম থেকে, কোনো একটা প্রাণীর জন্মলগ্ন থেকে পূর্ণাঙ্গ রূপ বা পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তি পর্যন্ত একটা প্রাণীর জন্মলগ্ন থেকে তার পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তি পর্যন্ত যে স্টেপগুলো যে অতিক্রম করতে হয়, যে স্টেপসগুলো অতিক্রম করে মাঝখানে, সেটাই হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। যে চেঞ্জগুলো হয়, অর্থাৎ মরফোলজিক্যালি বা বাহ্যিকভাবে কোনো একটা প্রাণীতে তার সৃষ্টি লগ্ন থেকে তার পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তি পর্যন্ত যে চেঞ্জগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, হাইপোগনেথাস মস্তক কি? দেখো, হাইপোগনেথাস মস্তক খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হাইপোগনেথাস মস্তক কি? ওকে, তো আমরা ছিলাম হচ্ছে হাইপোগনেথাস ধরনের মস্তক, যদি এটা তখন আসলে ভালোভাবে ক্লিয়ার করতে পারি না, তাহলে হাইপোগনেথাস ধরনের মস্তক কাকে বলবো? কিছু প্রাণীতে কিছু প্রাণীর মস্তক কেমন থাকবে? কিছু প্রাণীর মস্তকটা থাকবে হচ্ছে তার দেহ অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে। কেমন? কিছু প্রাণীর মস্তক তার দেহ অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এই ধরনের মস্তককে আমরা বলবো হচ্ছে হাইপোগনেথাস ধরনের মস্তক। ওকে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে স্ক্লেরাইট কি? স্ক্লেরাইট হচ্ছে, আমরা জানি যেসব প্রাণীতে সেগমেন্টেশন বা খণ্ডকায়ন দেখা যায়, অর্থাৎ যেসব প্রাণীর দেহ অসংখ্য খণ্ডকের সমন্বয়ে গঠিত হয়। যেমন ধরো, আমরা যদি একটা ঘাসফড়িং এর ক্ষেত্রে যদি একটা ফিগার আঁকি, যে আমরা জানি ঘাসফড়িং এর উদর হচ্ছে 11টা খণ্ডকের সমন্বয়ে গঠিত, তাই না? তো যেসব প্রাণীর দেহ অসংখ্য খণ্ডকের সমন্বয়ে গঠিত, সেসব প্রাণীর দেহের প্রতিটি খণ্ডককে বলবো হচ্ছে আমরা স্ক্লেরাইট। প্রতিটি খণ্ডকে কি বলবো? প্রতিটি খণ্ডকে বলবো হচ্ছে স্ক্লেরাইট। আবার এই যে একটা স্ক্লেরাইটের সাথে জয়েন্ট থাকবে কি দিয়ে বলতো? সুচার জয়েন্টের মাধ্যমে। কেমন? সুচার জয়েন্টের মাধ্যমে। তারপর টিনিডিয়া কি? এটা নিয়ে অলরেডি বলে এসেছি, আর দ্বিতীয়বার বলছি না। তারপর ডায়াপোজ কি? দেখো, ডায়াপোজটা একটু ইম্পর্টেন্ট। ডায়াপোজটা হচ্ছে, যে আমরা জানি ঘাসফড়িং এর ক্ষেত্রে কি হয়? অসম্পূর্ণ রূপান্তর হয়। এই ক্ষেত্রে প্রথমে ডিম থাকে, হ্যাঁ, প্রথমে ঘাসফড়িং এর ক্ষেত্রে ডিম থাকে, ডিম থেকে হয় হচ্ছে লার্ভা, তাই না? ডিম থেকে হয় হচ্ছে নিম্ফ। হ্যাঁ, ঘাসফড়িং এর ক্ষেত্রে হচ্ছে ডিম থাকে, ডিম থেকে হচ্ছে, যেহেতু অসম্পূর্ণ রূপান্তর, তাহলে হবে কি? নিম্ফ। পরবর্তীতে কি হবে? এই ডিম থেকে নিম্ফ, এবং নিম্ফ থেকে হয় হচ্ছে পূর্ণাঙ্গ ঘাসফড়িং, তাই না? পূর্ণাঙ্গ ঘাসফড়িং। ওকে, পূর্ণাঙ্গ ঘাসফড়িং। তো এই যে ডিম থেকে নিম্ফ, নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার চলতে থাকবে কখন? এই প্রক্রিয়া চলতে থাকবে হচ্ছে ডিম কি পরিস্ফুটিত হওয়ার সময়, তাই না? যখন কি হবে? ডিমের পরিস্ফুটন হবে, যখন ঘাসফড়িং এর ডিমের পরিস্ফুটন হবে। ওকে, ডিমের পরিস্ফুটন হবে। বাট ডিমের পরিস্ফুটনটা কখন হবে বলো তো? আমরা জানি ঘাসফড়িং হচ্ছে শরৎকালে এবং গ্রীষ্মকালে ডিম পারে, বাট যখন শীতকাল হয় তখন এই ডিমের পরিস্ফুটনটা কি থাকে? অফ থাকে। কখন থাকে? শীতকালে ঘাসফড়িং এর এই ডিমের পরিস্ফুটনটা অফ থাকে। দ্যাটস ওয়াই তখন কি হয় না? ডিমগুলো কি অবস্থা থাকে? যে অবস্থায় সে পেরেছে সে অবস্থায় প্রিজার্ভ থাকে। ওই অবস্থায় যখন ডিমের পরিস্ফুটন বন্ধ থাকে, তখন সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ডায়াপোজ। কেমন? তো ডায়াপোজ আমরা ঘাসফড়িং এর ক্ষেত্রে পেলাম। মানুষের ক্ষেত্রে এর সাথে একটা রিলেটেড একটা টার্ম আছে না, জানো কিনা? মানুষের ক্ষেত্রে রিলেটেড টার্মটা হচ্ছে মেনোপজ। কেমন? মেনোপজ হয় মানুষের ক্ষেত্রে, আর ডায়াপোজ হয় কিসের ক্ষেত্রে? ডায়াপোজ হয় হচ্ছে ঘাসফড়িং এর ক্ষেত্রে। তো ডায়াপোজ হয় ঘাসফড়িং এর ক্ষেত্রে, মেনোপজ মানুষের ক্ষেত্রে। তো মেনোপজ জিনিসটা আসলে কি? মেনোপজ হচ্ছে
আমরা জানি যে আমাদের মানুষের স্ত্রী সদস্যরা যারা আছে তারা হচ্ছে তোমার একটা বয়ঃসন্ধিকাল থেকে অর্থাৎ কিশোরীতে পদার্পণ করার পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা হচ্ছে সন্তান প্রজননের জন্য সক্ষম থাকে। ওকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের কি হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক রজচক্রটা চলতে থাকে ততদিন পর্যন্ত হচ্ছে একজন স্ত্রী লোক তিনি কি হতে পারেন, তিনি হচ্ছে সন্তান জন্ম দিতে পারেন। ওকে, তো এই বয়সটা কতদিন? মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 13 বছর বা 14 বছর থেকে শুরু করে একদম প্রায় 45 থেকে 50 বছরের মাঝখানে যে ব্যবধানটা আছে এই সময়টা। তো এই 45 বা 50 বছরের সময়ের পরে একজন স্ত্রী কি একজন তোমার গর্ভধারণের ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন, আর সেই সময়টাকে বলা হয় হচ্ছে মেনোপজ স্টেজ। কেমন? আচ্ছা, তার 22 নম্বর কোশ্চেনটা খুবই ইজি, যে ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম লেখো। দেখো ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম বলতে তোমরা যে ঘাসফড়িংটা পড়ছো সেটা বৈজ্ঞানিক নামটা লিখে দিবা। কি পড়ছো তোমরা বলো তো? তোমরা পড়ছো হচ্ছে পোকিলোসেরাস পিকটাস, তাই না? কি পড়ছো তোমরা এটা বইতে? পোকিলোসেরাস পিকটাস, তাহলে লিখে দিবা পোকিলোসেরাস POEKILO পোকিলোসেরাস পিকটাস। ওকে, পোকিলোসেরাস পিকটাস। অবশ্যই বৈজ্ঞানিক নামের শেষে কি দিয়ে দিবা? বৈজ্ঞানিক নামের শেষে অবশ্যই আন্ডারস্কোর বা নিচে কি আন্ডারলাইন করে দিবা। কেমন? আচ্ছা, তো আশা করি আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আমরা মোটামুটি এ অধ্যায়ের জ্ঞানমূলক যতগুলো কোশ্চেন ছিল এগুলো আমরা সলভ করে ফেলেছি। কেমন? তো এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেনের দিকে যাব। দেখি অনুধাবনমূলক কোশ্চেনে কি কি রয়েছে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, পতঙ্গের বৈশিষ্ট্য কি? আচ্ছা, পতঙ্গের বৈশিষ্ট্য, পতঙ্গ আসলে কারা? পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা নির্দিষ্ট শ্রেণী হচ্ছে পতঙ্গ। কি বললাম ভাইয়া? আর্থ্রোপোডা পর্বের, হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের একটা আর্থ্রোপোডা তো একটা পর্ব, তাই না? আর্থ্রোপোডা পর্বের একটা নির্দিষ্ট শ্রেণী বা ক্লাস, আর্থ্রোপোডা পর্বের একটা ক্লাস হচ্ছে পতঙ্গ বা ইনসেক্টটা। ওকে, তো পতঙ্গ বা ইনসেক্টে কি কি বৈশিষ্ট্য আছে তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্যের কথা বলা আছে দেখো। পতঙ্গ বা তোমার ইনসেক্টের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকবে? এদের হচ্ছে তোমার সারা দেহ কিসে নির্মিত থাকবে? সারা দেহ কাইটিন নির্মিত থাকবে। একটা বৈশিষ্ট্য কি থাকবে? দেহ কাইটিন নির্মিত হবে। তারপর হচ্ছে এদের কি থাকবে? দেহ মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত হবে। একজোড়া পুঞ্জা কি থাকবে? একজোড়া অ্যান্টেনা থাকবে। কেমন? আর হচ্ছে রেচন অঙ্গে কি থাকবে? রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা থাকবে। এগুলো হচ্ছে একটা পতঙ্গের বৈশিষ্ট্য। তো পতঙ্গের বৈশিষ্ট্য কি বলবো আমরা? তাহলে পতঙ্গ বৈশিষ্ট্য বলতে আমরা বুঝবো যে পতঙ্গ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা ক্লাস, যেটাকে আমরা বলতেছি পতঙ্গ বা ইনসেক্টটা। কি কি বৈশিষ্ট্য হবে? সারা দেহ কাইটিন নির্মিত হতে হবে, মানে কাইটিন বা কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল থাকবে। তারপর তোমার রেচন অঙ্গে মালপিজিয়ান নালিকা থাকবে, একজোড়া পুঞ্জাকি থাকবে, দুই জোড়া ডানা থাকবে, এক জোড়া অ্যান্টিনা থাকবে। কেমন? তো এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেটাকে আমরা বলবো পতঙ্গ। তাহলে এগুলোই থাকবে হচ্ছে পতঙ্গের বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি, বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে? খুবই সহজ একটা জিনিস, যদি এটা খ নম্বরে কেন আসছে জানি না। তো বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে? বাংলাদেশে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে। কেমন? বাংলাদেশে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে। ওকে, তো আমরা জানি সারা পৃথিবীতে প্রায় কত প্রজাতির ঘাসফড়িং আছে? সারা পৃথিবীতে, সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং শনাক্তকরণ করা হয়েছে, তাই না? সারা বিশ্বে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং শনাক্তকরণ করা গেলেও বাংলাদেশে এ পর্যন্ত 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে। ওকে, পরবর্তী কোশ্চেন, ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ কাকে বলে? ম্যান্ডিবুলেট মানে হচ্ছে কি? ম্যান্ডিবুলেট মানে হচ্ছে চর্বণ উপযোগী, তাই না? ম্যান্ডিবুলেট মানে হচ্ছে চর্বণ উপযোগী মুখপাঙ্গ। ওকে, চর্বণ উপযোগী মুখপাঙ্গ কাকে বলে? দেখো, যে সকল মুখপাঙ্গে এমন কিছু পার্ট থাকে যার সাহায্যে সেই প্রাণীটা কোনো একটা খাবারকে চিবিয়ে খেতে পারে, সে ধরনের মুখপাঙ্গ বলবো আমরা চর্বণ উপযোগী মুখপাঙ্গ। যেমন কি এক্সাম্পল হচ্ছে তোমার যে ঘাসফড়িং ক্ষেত্রে, ঘাসফড়িং ক্ষেত্রে কি রয়েছে আমরা জানি? ঘাসফড়িং মুখপাঙ্গে উপরের দিকে থাকে হচ্ছে কি ম্যাক্সিলা, নিচে ম্যান্ডিবল থাকে। কেমন? তাছাড়া তাদের হচ্ছে দাঁত, এদিকে কি করতে পারে? তারা কোনো একটা খাদ্যকে চিবিয়ে খেতে পারে। দ্যাটস ওয়াই ঘাসফড়িং মুখপাঙ্গকে আমরা বলবো চর্বণ উপযোগী মুখপাঙ্গ, বা যেটাকে ইংলিশ বলা হচ্ছে ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কেমন? সেজন্য ঘাসফড়িং মুখপাঙ্গ কি বলবো? চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কেমন? আচ্ছা, তারপর যদি দেখি আমরা যে তারপরে গ্যাস্ট্রিক সিকার কাজ কি? গ্যাস্ট্রিক সিকার কাজ কি বলতো? গ্যাস্ট্রিক সিকার কাজ কি ঘাসফড়িং এর? আচ্ছা, ঘাসফড়িং এর গ্যাস্ট্রিক সিকার কাজ হচ্ছে, একটা ঘাসফড়িং এর ক্ষেত্রে গ্যাস্ট্রিক সিকার কি করবে? সে পরিপাকের জন্য কি করবে? সে পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসরণ করবে। পরিপাকের জন্য কি করবে? পাচক রস বা এনজাইম নিঃসরণ করবে। পাচক রস বা এনজাইম নিঃসরণ করবে। কেমন? এনজাইম নিঃসরণ করবে। আচ্ছা, তো কি করবে? সে পরিপাকের জন্য পাচক রস বা এনজাইম নিঃসরণ করবে হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। ওকে,
আর যদি বলি যে গ্যাস্ট্রিক সিকার সংখ্যা কতগুলো বলো তো, গ্যাস্ট্রিক সিকার সংখ্যা কতগুলো, গ্যাস্ট্রিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া বা 12টি, 6 জোড়া বা 12টি হচ্ছে গ্যাস্ট্রিক সিকার সংখ্যা। কাজ যদি বলি কাজ কি, কাজ হচ্ছে সে ঘাসফড়িংয়ের পরিপাকের জন্য পাচক রস বা এনজাইম নিঃসরণ করবে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক সিকার কাজ। তারপর দেখো তো অ্যালারি পেশি বলতে কি বোঝায়, খুবই ইম্পর্টেন্ট একটা তোমার টার্ম অ্যালারি পেশি। অ্যালারি পেশিটা হচ্ছে, আমি যদি একটু ডিটেলসে বলার চেষ্টা করি, দেখো আমরা জানি যে একটা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, আমরা একটা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এটা ধরলাম একটা ঘাসফড়িংয়ের হচ্ছে তোমার দেহটা, দেহের যে স্ট্রাকচারটা সেটা, তো দেহের স্ট্রাকচারে কি কি থাকবে বলো তো, দুইটা পর্দা থাকবে তাই না, একটা হচ্ছে অঙ্কীয় পর্দা, একটা থাকবে হচ্ছে অঙ্কীয় পর্দা, এইভাবে থাকবে অঙ্কীয় দেশে, ওকে অঙ্কীয় পর্দা থাকবে, আর একটা থাকবে হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। অঙ্কীয় পর্দা এবং পৃষ্ঠীয় পর্দা দ্বারা ঘাসফড়িংয়ের দেহটা কয়টা কম্পার্টমেন্টে ভাগ হবে, 3টে কম্পার্টমেন্ট তাই না। এটাকে বলবো হচ্ছে আমরা পেরিকার্ডিয়াল গহ্বর, কি বলবো এটাকে, এটাকে বলবো হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর বা পেরিকার্ডিয়াল কথাটার কি বুঝতেছো তোমরা, এখানে কি থাকবে, কার্ডিয়া বা হৃৎপিণ্ড থাকবে কেমন। আর এটাকে বলবো হচ্ছে পেরিভিসেরাল, এটাকে বলবো হচ্ছে পেরিভিসেরাল গহ্বর, এবং এটার নাম হচ্ছে পেরিনিউরাল গহ্বর, এটার নাম হচ্ছে পেরিনিউরাল গহ্বর, ওকে পেরিনিউরাল গহ্বর। আচ্ছা, তো পেরিভিসেরাল, পেরিনিউরাল এবং পেরিকার্ডিয়াল গহ্বর, এই তিনটা পার্টে ভাগ করলাম হচ্ছে দুইটা পর্দা দ্বারা। এখন দেখো এই যে পেরিকার্ডিয়াল গহ্বরের ভিতরে কি থাকবে ভাইয়া, একদম সহজভাবে যদি বলি আমরা, এখানে কি থাকবে, হৃদযন্ত্র থাকবে তাই না। ঘাসফড়িং হৃদযন্ত্র কিন্তু অনেকটা এমন এরকম কয় প্রকোষ্ঠী, 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র থাকবে, ওকে 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র থাকবে। এখন এই যে পেরিকার্ডিয়াল গহ্বরের হৃদযন্ত্র আছে, এখন এই পেরিকার্ডিয়াল গহ্বরের উপরের দিকে, পেরিকার্ডিয়াল গহ্বরের উপরের দিকে ঘাসফড়িং এই পার্টটাকে জানি আমরা কি বলি বলতো, দেহের বাইরের পৃষ্ঠীয় পার্টটাকে আমরা কি বলি, পৃষ্ঠীয় পার্টটাকে বলেছে টার্গাম। এই টার্গাম থেকে কিছু পেশি আসবে, কিছু পেশি আসবে যারা কি করবে, এই যে পেরিকার্ডিয়াল গহ্বরে যুক্ত থাকবে এবং এই তার হৃৎপিণ্ডের তার হৃদযন্ত্রের এই প্রকোষ্ঠগুলোর সাথে যুক্ত থাকবে। কি বললাম তাহলে ভাইয়া, যে ঘাসফড়িং এর যে পেরিকার্ডিয়াল গহ্বর আছে, সেই পেরিকার্ডিয়াল গহ্বরের উপরে পাটে কি থাকবে, পৃষ্ঠীয় অংশ, পৃষ্ঠীয় অংশকে আমরা বলি টার্গাম। এই টার্গাম থেকে কিছু পেশি আসবে, যে পেশিগুলো ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকবে এবং তার হৃদচক্রের ক্ষেত্রে তাকে পাম্প করতে সাহায্য করবে, ওকে। এই ধরনের পেশিকে আমরা বলবো হচ্ছে, কি বলবো এই ধরনের পেশিকে, এই ধরনের পেশিকে বলবো হচ্ছে আমরা অ্যালারি পেশি, কেমন, এই ধরনের পেশিকে বলবো হচ্ছে অ্যালারি পেশি, ওকে। এই ধরনের পেশিকে বলবো হচ্ছে অ্যালারি পেশি। আচ্ছা, এখন অ্যালারি পেশির সংখ্যা কতগুলো যদি কোশ্চেন করে, কতগুলো সংখ্যা, অ্যালারি পেশির সংখ্যা হচ্ছে 6 জোড়া, ওকে। আর অ্যালারি পেশি কাজ কি বলতো, অ্যালারি পেশি কাজ কি, অ্যালারি পেশি কাজ হচ্ছে ঘাসফড়িংকে কি করতে সাহায্য করা, ঘাসফড়িংয়ের হৃদস্পন্দনে সাহায্য করা, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি, একটু আগে যদি ব্যাখ্যা করে আসছি যে ওমোটিডিয়াম কি বলবো আমরা বলতো, ঘাসফড়িংয়ের পুঞ্জাকির গঠন ও কার্যকরী এককে বলা হয় ওমোটিডিয়াম। এক একটা পুঞ্জাকি প্রায় 2000টা ওমোটিডিয়াম নিয়ে গঠিত, ওকে। তারপরে তুমি একটু ওমোটিডিয়াম পার্ট বর্ণনা করে দিবা যে কি কি থাকে, কর্নিয়া থাকে, কর্নিয়া জেন কোষ থাকে, তারপরে তোমার র্যাবডোম থাকে, আইরিশ রঞ্জক আবরণী থাকে, রেটিনাল রঞ্জক আবরণী থাকে তাই না। এই যে পার্টগুলো আছে এগুলো একটু বর্ণনা করে দিয়ে চাইলে তুমি ছোট করে একটা ফিগার দিয়ে দিতে পারো, ফিগারটা আমরা পরবর্তীতে আমরা দেখবো। তো এগুলো দিয়ে দিলে মোটামুটি তোমার ওমোটিডিয়ামের আনসারটা কমপ্লিট হবে, কেমন। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে ঘাসফড়িং এর ডায়াপোজ ঘটে কেন, একটু আগে বর্ণনা করে আসছি আমি, হ্যাঁ এখন অত বিস্তারিত বলতেছি না। তো ঘাসফড়িং এর ডায়াপোজ কেন ঘটে, দেখো শীতকালে কি দরকার, শীতকালে যখন ঘাসফড়িং সে পূর্ণাঙ্গ মানে পর্যাপ্ত আহার পায় না, বা শীতকালে যখন ঘাসফড়িং জন্য মানে অনুকূল তাপমাত্রা থাকে না, হ্যাঁ অনুকূল, কারণ আমরা জানি ঘাসফড়িং হচ্ছে একটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রাণী, কেমন। তো শীতকালে হচ্ছে ঘাসফড়িং তার দেহের জন্য অত্যানুকূল তাপমাত্রা বজায় রাখতে পারে না, দ্যাটস ওয়াই ঘাসফড়িং যে ডিমটা পারে সেটা সঠিক পরিস্ফুটন হতে পারে না শীতকালে। সে সময় ঘাসফড়িং এর কি থাকে, ডিমের পরিস্ফুটনটা বন্ধ থাকে, আর এই শীতকালে ঘাসফড়িং ডিমের পরিস্ফুটন বন্ধ থাকা প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ডায়াপোজ, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা পুঞ্জাক্ষী আর সরলাক্ষীর মধ্যে পার্থক্য, খুবই সহজ। পুঞ্জাক্ষী সরলাক্ষীর মধ্যে পার্থক্য, যে পুঞ্জাক্ষী কি, পুঞ্জাক্ষী হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে গঠিত, যেগুলোকে আমরা বলতেছি ওমোটিডিয়াম। সরলাক্ষী কি ভাই, সরলাক্ষী হচ্ছে নিজে একটা একক, সরলাক্ষী কোনো ছোট একক নিয়ে গঠিত না, ওকে। পুঞ্জাক্ষী যে একক সেগুলোকে আমরা বলছি ওমোটিডিয়াম। আর ওমোটেরিয়াম আবার অসংখ্য পার্টের সমন্বয়ে গঠিত, যেমন কি থাকে, সবার বাইরে থাকে হচ্ছে কি তোমার ধরো আইরিশ থাকে, তারপর হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণী, এক্সেট্রা অনেক কিছু রয়েছে, এগুলো বলে দিবা। তারপরে বলবো সরলাক্ষীতে কি থাকে, সরলাক্ষীতে বাইরে হচ্ছে একটা কিউটিকল নির্মিত স্বচ্ছ লেন্স থাকে, আর ভিতরে কি থাকে, ভিতরের প্রান্তের দিকে থাকে হচ্ছে একটা আলোক সংবেদী কোষের স্তর থাকে, কেমন। তারপর হচ্ছে সরলাক্ষী হচ্ছে তোমার কি করতে পারে, আলোর পরিবর্তন অনুধাবন করতে পারে তাই না, অস্পষ্ট বিম্ব গঠন করতে পারে। আর পুঞ্জাক্ষী কি করতে পারে, সুস্পষ্ট বিম্ব গঠন করতে পারে। পুঞ্জাক্ষীর আবার দুই ধরনের মেকানিজমের মাধ্যমে সে বিম্ব গঠন করতে পারে। এই ব্যাখ্যাগুলো দিলে মোটামুটি তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো
তো পরবর্তী কোশ্চেনটা দেখি যে হিমোসিল বলতে কি বোঝায়, অলরেডি আমরা ব্যাখ্যা করে আসছি, এখন আর বলতেছি না। ট্রাকিয়াল তন্ত্র বলতে কি বোঝায় একটু আগে বলে আসছিলাম কিন্তু, তাই না, যে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র কি নিয়ে গঠিত, অসংখ্য ট্রাকিয়ার সমন্বয়ে গঠিত। ওকে, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র অসংখ্য ট্রাকিয়ার সমন্বয়ে গঠিত। এই অসংখ্য ট্রাকিয়ার সমন্বয়ে গঠিত ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে বলা হয় হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, মুক্ত রক্ত সংবন্ধনটা বলতে কি বোঝায়, আমরা এটাও ব্যাখ্যা করে আসছি কিন্তু। মুক্ত রক্ত সংবন্ধনটা বলতে কি বোঝায়, মুক্ত রক্ত সংবন্ধনটা মানে হচ্ছে এমন এক ধরনের সংবন্ধনত্র যে সংবন্ধনত্রে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালীর বাহিরেও দেহগহ্বরে উন্মুক্ত হবে। ওকে, তাহলে মুক্ত রক্ত সংবন্ধনটা বলতে কি বুঝলাম, যে রক্ত সংবন্ধনটি রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালী ছাড়াও দেহগহ্বরে উন্মুক্ত হবে, সেই ধরনের সংবন্ধনটাকে বলবো হচ্ছে আমরা মুক্ত রক্ত সংবন্ধনত্র। মুক্ত রক্ত সংবন্ধনটির ক্ষেত্রে রক্ত যে দেহগহ্বরে উন্মুক্ত হবে সে রক্তপূর্ণ দেহগহ্বরের নাম হবে হিমোসিল। কাদের ক্ষেত্রে মুক্ত রক্ত সংবন্ধনটা দেখা যায়, দুইটা পরের প্রাণীদের ক্ষেত্রে, একটাকে বলবো হচ্ছে আমরা আর্থ্রোপোডা, একটা বলবো হচ্ছে মলাস্কা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা, হিমোলিম্ফের কাজ উল্লেখ করো। দেখো হিমোলিম্ফের কাজ, হিমোলিম্ফ জানি কি বলতো, একটু আগে আমি ব্যাখ্যা করে আসছিলাম হিমোলিম্ফ জিনিসটা কি। হিমোলিম্ফ জিনিসটা হচ্ছে, আমরা জানি ঘাসফড়িং এর ক্ষেত্রে কি থাকে, রক্ত এবং লসিকা একত্রে মিশ্রিত অবস্থায় থাকে। ওকে, ঘাসফড়িং এর রক্ত এবং লসিকা একত্রে মিশ্রিত অবস্থায় থাকে। ঘাসফড়িং এর এই তোমার লসিকা মিশ্রিত রক্তকে বলে আমরা হিমোলিম্ফ। তাহলে হিমোলিম্ফের কাজ কি হবে, ঘাসফড়িং রক্তের যে কাজ সেটাই হবে। শুধুমাত্র ব্যতিক্রম কোনটা, ব্যতিক্রম থাকবে হচ্ছে হিমোলিম্ফে কি করতে পারবে না, কোনো শ্বসনিক গ্যাস পরিবহন করতে পারবে না। তার বাদে সে কি পারবে বলতো, সে পারবে হচ্ছে সে বজ্র পদার্থ পরিবহন করবে, তাই না, পুষ্টি উপাদান পরিবহন করবে, তারপর হচ্ছে তার দেহে উৎপন্ন হরমোনগুলোকে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাবে, প্রয়োজনীয় উপাদানগুলোকে পরিবহন করবে, তারপর হচ্ছে পানি সম্মত রক্ষা করবে, তারপর হচ্ছে তোমার যে তার যে এইগুলো মানে তার ইন্টারনাল ইনভায়রনমেন্ট বা তার দেহের অভ্যন্তরীণ পরিবেশটাকে সে মেনটেন করবে। ওকে, এগুলো হচ্ছে হিমোলিম্ফের কাজ। তারপর দেখো ওভিপোজিটরের কাজ কি। ওভিপোজিটর জিনিসটা কি, ওভিপোজিটর জিনিসটা হচ্ছে ঘাসফড়িং এর স্ত্রী প্রজনন তন্ত্রের একটা অংশ, যেটা কি কাজে ব্যবহৃত হয়, ঘাসফড়িং এর ডিম পাড়ার কাজে ব্যবহৃত হয়। ওকে, তো তুমি ওভিপোজিটরের কাজ লেখো, এটা যেহেতু তোমার সিলেট বুক 2017-তে আসছে, তার মানে খ নম্বরের কোশ্চেন, এবং খ নম্বরের কোশ্চেন তোমার একটু ব্রডলি লিখতে হবে বা 2-3টে লাইনে লিখতে হবে। তাহলে তুমি কি লিখবা, যে স্ত্রী ঘাসফড়িং এর উদরীয় খণ্ডক নবম, দশম এবং একাদশ উদরীয় খণ্ডক একত্রিত হয়ে একটি ডিম পাড়ার অঙ্গ গঠন করে, যেটাকে বলে ওভিপোজিটর। ওভিপোজিটরের সাহায্যে স্ত্রী ঘাসফড়িং 10টি গুচ্ছে 20টি করে টোটাল 200টি ডিম পাড়ে। ওকে, এই পর্যন্ত লিখলে মোটামুটি তোমার ওভিপোজিটরের কাজ কমপ্লিট হবে। তারপর অসম্পূর্ণ রূপান্তর কাকে বলে, দেখো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকো যে অসম্পূর্ণ রূপান্তর কাকে বলে। তো হুমায়রা বিনতে হাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ওকে, ক্লাসটা করেন, কেমন উপকারে আসবে। আচ্ছা, অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায়, অসম্পূর্ণ রূপান্তর দেখো, আচ্ছা রূপান্তর মানে হচ্ছে, আমি একটু আগে বলে আসছিলাম, রূপান্তর বা মেটামরফোসিস হচ্ছে কোন একটা জীব তার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তার পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তি পর্যন্ত যে সকল শারীরিক পরিবর্তনের মাধ্যমে যায়, সেই পরিবর্তনগুলোকে বলা হয় হচ্ছে পরিবর্তনগুলোকে বলা হয় হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। তাহলে রূপান্তর আবার কয় ধরনের, রূপান্তর হচ্ছে আবার দুই ধরনের, তাই না, একটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, আরেকটাকে বলবো হচ্ছে আমরা অসম্পূর্ণ রূপান্তর। কেমন, রূপান্তর একটা বলবো যে সম্পূর্ণ রূপান্তর, এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আচ্ছা, তো সম্পূর্ণ রূপান্তর জিনিসটা কি, সম্পূর্ণ রূপান্তর জিনিসটা হচ্ছে কোনো একটা প্রাণীর, ধরো যে তার হচ্ছে জন্ম অবস্থা বা তার সূচনা, ধরো তার জীবনের সূচনা লগ্নে, জীবনের কোনো একটা প্রাণীর জীবনের সূচনা দশা বা সূচনা অবস্থা থেকে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যদি কি হয়, তার পূর্ণাঙ্গ অবস্থায় সে কমপ্লিটলি পৃথক থাকে। হ্যাঁ, তার পূর্ণাঙ্গ দশায় কেমন থাকবে, পূর্ণাঙ্গ দশা হচ্ছে কমপ্লিটলি পৃথক থাকবে। হ্যাঁ, কমপ্লিটলি কেমন থাকবে, কমপ্লিটলি পৃথক থাকবে। অর্থাৎ কোনো একটা প্রাণী যদি এমন হয় যে তার সে জন্মাবস্থা যেমন ছিল বা তার ডিম ফুটে বেরোনোর পর সে যেমন ছিল, পূর্ণাঙ্গ অবস্থায় তার রূপটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ডিম থেকে প্রথমে লার্ভা হবে, লার্ভা থেকে হয়তো বা নিম্ফ হবে, নিম থেকে পিউপা হবে, পিউপা থেকে ইমাগো হবে। অর্থাৎ এই যে অনেকগুলো স্টেপ অতিক্রম করার ফলে তার দৈহিক সম্পূর্ণভাবে যখন তো দৈহিক গঠনের পরিবর্তন আসবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সম্পূর্ণ রূপান্তর। তাহলে অসম্পূর্ণ রূপান্তর কাকে বলে, অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে এটাও এক ধরনের রূপান্তর, বাট এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে জন্মলগ্ন বা একদম ধরো ডিম ফুটে একটা যে প্রাণী বের হইলো, সেই প্রাণীটা এবং পূর্ণাঙ্গ প্রাণীটা দেখতে হুবহু একরকম হবে, বাট তাদের দেহের আকার আকৃতিতে ভিন্নতা আসবে। কেমন,
তাহলে অসম্পূর্ণ আর সম্পূর্ণর মধ্যে আশা করি বুঝতে পেরেছি, একটু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, তারপর 13 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা গিজার্ডের কাজ লাগো। গিজার্ডের কাজ কি বলো? গিজার্ড হচ্ছে ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, ঘাস ফড়িং এর ক্ষেত্রে কি চিন্তা করতে পারি? গিজার্ডকে আমাদের মানুষের সাথে, মানুষের আমাদের দেহে কি রয়েছে? খাদ্যকে মিশ্রণ বা খাদ্যকে ভঙ্গুরের জন্য কি রয়েছে আমাদের? প্রথম অবস্থায় দাঁত, পরবর্তীতে খাদ্যকে মিশ্রণের জন্য রয়েছে আমাদের পাকস্থলী। এই যে আমাদের দাঁতের কাজ আর পাকস্থলীর কাজটা সম্পূর্ণরূপে ঘাস ফড়িং ক্ষেত্রে করা হচ্ছে গিজার্ড। অর্থাৎ গিজার্ডের কাজ হচ্ছে ঘাস ফড়িং এর গৃহীত খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে তাকে পরিপাক উপযোগী করে তোলা এবং পরবর্তীতে সেটাকে লালার সাথে মিশ্রিত করা। কেমন? তাই গিজার্ডের কাজ কি? গিজার্ডের কাজ হচ্ছে ঘাস ফড়িং এর গৃহীত খাদ্যকে সম্পূর্ণরূপে কি করা? চূর্ণ বিচূর্ণ করে দেহের পরিপাকের উপযোগী করে তোলা। ওকে, এটা হচ্ছে গিজার্ডের কাজ। তো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো, এর মাধ্যমে কিন্তু আমাদের মোটামুটি যত অনুধাবনমূলক অর্থাৎ খ নম্বরের যত কোশ্চেন ছিল সেগুলো কমপ্লিট হলো। কেমন? একটু আগে আমরা ক নম্বরের কোশ্চেনগুলো শেষ করেছিলাম অর্থাৎ জ্ঞানমূলক, এখন মোটামুটি আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলো কমপ্লিট হলো। তো এর পরবর্তীতে আমরা গ এবং ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনের দিকে একটু যাব। এই কোশ্চেনগুলো আমাদের জন্য এর মধ্যে অনেকগুলো কোশ্চেন রয়েছে, বাট তার মধ্যে থেকে আমি যেগুলো একটু ইম্পর্টেন্ট এবং বেসিক্যালি তোমার 4-5টা টাইপের পরে বাকি টাইপগুলো কিন্তু রিপিট হয়। বাকি টাইপগুলো রিপিট হয়, তো সেগুলোকে স্কিপ করে যে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পেয়েছি ওভারঅল সেগুলোকে আমি ইনক্লুড করার চেষ্টা করছি, যে আসলে এত তোমার 15-20টা এমসিকিউতে 15-20টা সিকিউতে এক ক্লাসে সলভ করা সম্ভব নয়। তাই হচ্ছে মোটামুটি যেগুলো কমন সিকিউ সেগুলোকে এনে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম কোশ্চেনটা দেখি, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের, আচ্ছা বুঝলাম, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের যৌগিক চোখ, আচ্ছা যৌগিক চোখ দুইটা টার্ম পেলাম। দেন হচ্ছে অসংখ্য ষড়ভুজাকার, ওকে ষড়ভুজাকার দর্শন এককের সমষ্টি, আচ্ছা যা দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টিতে সক্ষম। দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণীতে, পতঙ্গ শ্রেণীর প্রাণী বলতে আমরা কোনটাকে বুঝতেছি? ইনসেক্টা শ্রেণীর প্রাণী, তাই না? ইনসেক্টা। এখন ইনসেক্টা কোন পর্বের প্রাণীরা ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা, তাই না? তার মানে আমরা ধরে রাখতে পারি যে পতঙ্গ শ্রেণীর প্রাণী বলতে এখানে ওভারঅল আমরা ঘাস ফড়িং ক্ষেত্রে চিন্তা করতে পারি। কেমন? এটাকে আমরা ঘাস ফড়িং চিন্তা করতে পারি। তো কি বলছে এটা ভাইয়া? বলছে হচ্ছে ঘাস ফড়িং এর যৌগিক চোখ, যৌগিক চোখকে আমরা কি বলি ভাইয়া? যৌগিক চোখকে বলি হচ্ছে আমরা পুঞ্জাক্ষী। ঘাস ফড়িং এর যৌগিক চোখকে বলি হচ্ছে আমরা পুঞ্জাক্ষী। তারপরে বলছে হচ্ছে পুঞ্জাক্ষী অসংখ্য ষড়ভুজাকার একক নিয়ে গঠিত, তাই না? আমরা জানি পুঞ্জাক্ষী গঠন ও কার্যকরী এককে কি বলি আমরা? ওমাটিডিয়াম। ওকে, তার মানে আমাদের কোশ্চেন উদ্দীপকে বেসিক্যালি কাকে ডিনোট করছে? ওমাটিডিয়ামকে ডিনোট করেছে। কেমন? আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা যদি আমরা পড়ি, উদ্দীপকে উল্লেখিত একক অর্থাৎ ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ওকে, তো লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অনেকটাই সোজা। আমি এটা হচ্ছে তোমাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য একটা চিত্র আমি অলরেডি কালেক্ট করে রেখেছি। তো আমি এই চিত্রটা একটু আনি, জাস্ট এ মিনিট। ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিত্রটা যদি আমি একটু কপি করে আনি। ওকে, আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র। দেখো একটু যারা এতে আসো একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র। কেমন? এটা ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র। কেমন চিত্র এটা? এটা হচ্ছে লম্বচ্ছেদ। লম্বভাবে যদি একটা ওমাটিডিয়ামকে কাটি তাহলে কি কি পাবো? ফার্স্ট অফ অল, ওমাটিডিয়াম হচ্ছে ষড়ভুজাকৃতি একটা গঠন। এর সবার উপরের দিকে রয়েছে হচ্ছে কর্নিয়া, যেখানে কি হয়? আলোটা গৃহীত হয়। কেমন? কর্নিয়া থেকে আলো আসার পরে এই যে কর্নিয়া যে আছে, কর্নিয়া কি স্বচ্ছ? ওকে, এই কর্নিয়াকে তৈরি করার জন্য থাকবে হচ্ছে কর্নিয়াজেন কোষ। তার নিচে থাকবে হচ্ছে ক্রিস্টালাইন কোণ। এই ক্রিস্টালাইনকে তৈরি করার জন্য তার পাশে থাকবে হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ, এই যে ব্লু আকৃতির ক্রিস্টালাইন কোণ কোষ। ওকে, তার উপর দেখো এখানে থাকবে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণীর ঠিক নিচে থাকবে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। রেটিনাল রঞ্জক আবরণীর বেষ্টিত ভিতরে যে পার্টটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা রেটিনুলার কোষ। আর রেটিনুলার কোষ থেকে তৈরি হবে হচ্ছে র্যাবডোম। কেমন? র্যাবডোম। আর নিচে থাকবে হচ্ছে ভিত্তিপর্দা। ভিত্তিপর্দার সাথে লাগানো থাকবে হচ্ছে কিছু স্নায়ুতন্ত্র। এটাই হচ্ছে একটা ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। ওকে, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। তাহলে ওমাটিডিয়ামটাকে ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন ও কার্য একক হচ্ছে ওমাটিডিয়াম। আর ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ করলে আমরা এই চিত্রগুলো দেখতে পাই। তো তোমার যেহেতু এটা গ নাম্বারের কোশ্চেনে চলে এসেছে, তাহলে তোমার কি করতে হবে? এই কোশ্চেনটা এই চিত্রটা আঁকতে হবে। আইকে জাস্ট এই চিহ্নিত লেভেলিং গুলো একটু করে দিবা। কেমন? লেভেলিং গুলো করে দিবা, তাহলে হচ্ছে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা যদি আবার কোশ্চেনে ফেরত যাই, তো কোশ্চেনে কি ছিল? সেখানে কোশ্চেনটা ছিল, ওকে জাস্ট এ মিনিট। আচ্ছা, তো আমরা ওমাটিডিয়ামের গঠন এককটা পড়ে আসলাম। কেমন? আচ্ছা, পরে বলছে মানবদেহে কি উদ্দীপকের অনুসারে প্রতিবিম্ব সৃষ্টি হয়? আচ্ছা, তো এখানে যেহেতু উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকের ক্ষেত্রে বলা আছে হচ্ছে পুঞ্জাক্ষী, তাই না? পুঞ্জাক্ষীর কথা। ওকে, পুঞ্জাক্ষী। আমরা জানি ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষীতে দুই ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, তাই না?
একটাকে বলে হচ্ছে আমরা অ্যাপোজিশন, একটাকে বলে হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব, ওকে। আরেকটা বলে হচ্ছে সুপারপজিশন। অ্যাপোজিশন, এটা বলে হচ্ছে কি সুপারপজিশন, তাই না? এটা বলে সুপারপজিশন, ওকে। একটা বলে হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব, এটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। তো দেখো অ্যাপোজিশন আর একটা সুপারপজিশনের মধ্যে পার্থক্য তাহলে কি হবে এখানে? আচ্ছা, অ্যাপোজিশন হচ্ছে যখন যখন ঘাসফড়িং ক্ষেত্রে যখন উলম্ব আলোকরশ্মি পড়বে, ঘাসফড়িংয়ের চোখে যখন উলম্ব আলোকরশ্মি পড়বে, অর্থাৎ দিনের বেলা যখন উলম্ব আলোকরশ্মি ঘাসফড়িংয়ের চোখে পড়বে, অর্থাৎ চোখে তোমার ওমাটিডিয়ামে পড়বে, তখন ঘাসফড়িং কি দেখবে? ঘাসফড়িং সেই উলম্ব আলোকরশ্মিগুলোকে সে তোমার প্রত্যেকটা ওমাটিডিয়াম স্বতন্ত্রভাবে একটা কি করবে? স্বতন্ত্রভাবে একটা একটা মানে চিত্রের খণ্ডাংশ হিসেবে উপস্থাপিত করবে। এভাবে অসংখ্য ওমাটিডিয়াম যখন এসে হচ্ছে অসংখ্য ছোট ছোট খণ্ড তৈরি করবে, এই ছোট ছোট খণ্ডকে সমন্বয়ে একসময় একটা পূর্ণাঙ্গ চিত্র গঠিত হবে। কেমন? এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাপোজিশন প্রতিবিম্ব, বা এটার নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব। সুপারপজিশন প্রতিবিম্ব জিনিসটা কি? যে যখন ধরো তুমি ভাই এখানে ছিল হচ্ছে তোমাকে হচ্ছে উলম্ব আলো, তাই না? তো দিনের হচ্ছে তোমার যে মধ্যভাগে হচ্ছে উলম্ব আলোকরশ্মি থাকতে পারে, বা দিনের ক্লান্তি লগ্ন, অর্থাৎ যখন তোমার দিনটা শেষ হবে বা সূর্যাস্তের সময় কি তোমার উলম্ব আলোকরশ্মি থাকবে না, তখন হচ্ছে তোমার এই যে তির্যক আলোকরশ্মিগুলো যখন পড়বে, তখন হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এই যে আগে যে তোমার যে উলম্ব আলোকরশ্মি বলতে অ্যাপোজিশন প্রতিবিম্ব হয়েছিল, তখন হবে সুপারপজিশন প্রতিবিম্ব। অর্থাৎ তখন হচ্ছে এক একটার উপর আরেকটা আলোকরশ্মি আপতিত হয়ে সম্মিলিতভাবে অস্পষ্ট ঝাপসা একটা প্রতিবিম্ব তৈরি করবে। ঝাপসা বলা যাবে না, মানে সম্মিলিতভাবে একটা স্পষ্ট প্রতিবিম্ব গঠন করবে, তখন সেটাকে বলবো আমরা সুপারপজিশন প্রতিবিম্ব, ওকে। তো ঘাসফড়িংয়ে দেখো একই ধরনের পুঞ্জাক্ষী থাকার পরে একটা পুঞ্জাক্ষী দুই ধরনের আলোর উপস্থিতিতে দুই ধরনের মেকানিজমে কাজ করে, ওকে। তো এই পর্যন্ত প্রথমে বর্ণনা দেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে মানব দেহের দিকে। তো আমরা জানি মানুষের যদি আমরা একটা চোখের একটা চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে কি হবে? মানুষের চোখের চিত্রটা হবে অনেকটা এমন, তাই না? অনেকটা এমন। এক্ষেত্রে কি থাকবে বলতো? মানুষের চোখের ক্ষেত্রে সবার বাইরে পাঠ্য হচ্ছে কি থাকবে এখানে? সবার বাইরে পাঠে থাকবে হচ্ছে এখানে একটা লেন্স থাকবে, ওকে। তারপরে আমরা জানি এখানে একটা অগ্রপ্রকোষ্ঠ থাকবে, পশ্চাৎ প্রকোষ্ঠ থাকবে, অ্যাকোয়াস হিউমার থাকবে, ভিট্রিয়াস হিউমার থাকবে। আমি ওইদিকে যাচ্ছি না। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে কি হবে? ধরো আমাদের ক্ষেত্রে তোমার এখান থেকে একটা আলোকরশ্মি আছে, বা এগুলো হচ্ছে আলোকরশ্মি উৎস। এখানে কি হবে? আলোকরশ্মিগুলো লেন্সে আপতিত হবে। আপতিত হওয়ার পর সরাসরি কি করবে তারা? তারা হচ্ছে রেটিনাতে ফোকাস করবে, তাই না? রেটিনাতে ফোকাস করবে, ওকে। ধরো এখানে সে ফোকাস করলো, রেটিনাতে ফোকাস করার মাধ্যমে সে একটা পূর্ণাঙ্গ চিত্রকে সে কি করবে? সে একটা পূর্ণাঙ্গ চিত্রকে সে ফুটিয়ে তুলবে। এখন তুমি এই যে এইভাবে তোর সেটা হতে পারে কি, সেটা যদি তোমার একটা উলম্ব আলোকরশ্মি হয়, সেক্ষেত্রে সে এটাকে তোমার রেটিনাতে ফোকাস করতে পারবে, বা সেটা যদি তোমার হচ্ছে একটা তির্যক আলোকরশ্মি হয়, সেটাকেও সে রেটিনাতে ফোকাস করতে পারবে। কেমন? তো মানুষের ক্ষেত্রে এই যে এই দর্শন পদ্ধতি ব্যবহৃত হয়, বাট ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে যদি তোমার তির্যক আলোকরশ্মি হয়, সেক্ষেত্রে এক ধরনের প্রতিবিম্ব পদ্ধতি রয়েছে, আর হচ্ছে উলম্বিক আলোকরশ্মির ক্ষেত্রে এক ধরনের প্রতিবিম্ব পদ্ধতি রয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে মানবদেহে ঘাসফড়িংয়ের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় না। কেমন? সৃষ্টি হয় না, ওকে। আশা করি বুঝতে পেরেছি। তো পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি, যে কি বলা আছে, উদ্দীপকগুলো একটু লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে দেখো একটা কমন একটা কোশ্চেন, সিলেট বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019 আসছে। আচ্ছা, পতঙ্গের অনন্য দর্শন অঙ্গ রয়েছে, আর হচ্ছে নিম দশা। আচ্ছা, তো দর্শন অঙ্গ বলতে আমরা কোনটাকে বুঝতেছি বলতো? অনন্য দর্শন অঙ্গ বলতে কোনটাকে বুঝতেছি? আমরা বুঝতেছি হচ্ছে পুঞ্জাক্ষীর কথা। কেমন? কারণ কি? কারণ পুঞ্জাক্ষী থাকা হচ্ছে একটা পতঙ্গের একটা স্পেশাল বৈশিষ্ট্য, তাই না? পুঞ্জাক্ষী থাকা হচ্ছে একটা পতঙ্গের স্পেশাল বৈশিষ্ট্য। আর তার নিম দশা। আচ্ছা, নিম দশা দেখে বুঝতেছি কি? নিম দশা দেখে বুঝতেছি এটা কি? এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, ওকে। আচ্ছা, তো দেখি উদ্দীপকে প্রাণীর জীবনে উল্লেখিত দশার ভূমিকা উল্লেখ করো। আচ্ছা, উল্লেখিত দশা বলতে এখানে আসলে নিম দশা বলছে। এখন নিম দশার কি ভূমিকা? তো নিম দশা জিনিসটা কি, এটাকে তোমাকে বুঝতে হবে। যে আমরা জানি যে একটা ঘাসফড়িং কি করে? ডিম পাড়ে। কেমন? ধরলাম এটা ঘাসফড়িং ডিম ফুটে পরবর্তীতে কি হবে? একটা নির্দিষ্ট সময় পর ডিমের পরিস্ফুটনের পরে ঘাসফড়িং থেকে ডিম থেকে একটা কি হবে? একটা ছোট একটা কি হবে? শিশু লার্ভা প্রাণী হবে, সেটাকে আমরা বলবো নিম্ফ। পরবর্তীতে এই নিম্ফ থেকে কি হবে? নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। কেমন? আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণী হবে, পূর্ণাঙ্গ ঘাসফড়িং হবে। আচ্ছা, তো এই যে ডিম ফুটে নিম্ফ হলো, নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী হলো, এর মধ্যে নিম্ফ দশার কি ভূমিকা? নিম দশার ভূমিকা হলো, নিম দশায় প্রাণীটা কেমন থাকে? নিম দশায় প্রাণীটা থাকে হচ্ছে, বা ঘাসফড়িংটা থাকে হচ্ছে দেহের আকার আকৃতিতে ছোট থাকে, এবং এই নিম দশা কি হয়? তার যে তোমার
যে বাহ্যিক অঙ্গ সংস্থানের পাশাপাশি তার হচ্ছে শারীরিক বৃদ্ধি হতে থাকে। যে একটা ঘাস ফড়িংয়ে দেখো যে নিম দশায় দেখা যাচ্ছে তার হচ্ছে যে তার যদি আমরা বলি যে স্ত্রী আর পুরুষ ঘাস ফড়িং তুমি আলাদা করতে পারবে না, কেন? কারণ তাদের হচ্ছে তোমার জননাঙ্গগুলো পরিস্ফুটিত হয় নাই। দেন হচ্ছে তোমার নিম দশায় হচ্ছে তাদের যে তাদের উড্ডয়ন ক্ষমতাটা থাকবে না, ডানার আবরণ তৈরি হবে না, কেমন? তারপর হচ্ছে যে তাদের হচ্ছে তোমার যে মুখপাঙ্গগুলো হচ্ছে তোমার সুগঠিত হবে না। ওকে, তো এই যে তোমার যে স্টেজগুলো, এই স্টেজগুলো সে নিম দশা অতিক্রম করবে কিসের সাহায্যে? বিভিন্ন হরমোনের সাহায্যে। কিসের সাহায্যে? কতিপয় হরমোনের সাহায্যে। কতিপয় হরমোনের প্রভাবে তার দেহে আস্তে আস্তে কিছু পরিবর্তন সাধিত হয়ে সে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হবে। এটা হচ্ছে মোটামুটি নিম দশার ভূমিকা। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে দেখি, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি অনন্য কেন? অনন্য কেন মানে বলতেছে তোমার পুঞ্জাক্ষীকে কেন ইউনিক বলা হয়েছে। ওকে, অনন্য মিন্স হচ্ছে ইউনিক। পুঞ্জাক্ষীকে কেন ইউনিক বলা হয়েছে? দেখো, আমরা ইউনিক কখন বলবো কোনো একটা জিনিসকে? যখন সেটা গঠনগতভাবে সাধারণ কোনো জিনিসের থেকে কিছুটা আলাদা হবে। ওকে, তো পুঞ্জাক্ষীর ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা জানি যে সাধারণ অক্ষি বা চোখের ক্ষেত্রে স্ট্রাকচার থাকে, সামনে থাকবে হচ্ছে লেন্স, পিছনে থাকবে হচ্ছে রেটিনা বা তোমার স্নায়ুকোষ, যেখানে কি প্রতিবিম্ব করতে হবে। এবং তারা কি করতে পারবে? উলম্বিক আলোকরশ্মি হোক আর তোমার তীর্যক আলোকরশ্মি হোক, যে কোনো আলোকরশ্মিতেই তোমার সমভাবে প্রতিবিম্ব গঠন করতে পারবে। বাট এই কথাটা হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে খাটবে না। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা দেবে। কেন? কারণ ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী হচ্ছে অসংখ্য ছোট ছোট একক নিয়ে গঠিত। কেমন? প্রত্যেকটা একক বলতেছে আমরা ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে গঠিত। এই প্রত্যেকটা পার্ট ওমাটিডিয়াম আবার দুইটা মেকানিজমে কাজ করবে, একটা বলে অ্যাপোজিশন, একটা বলে সুপারপোজিশন। ওকে, এই ধরনের কমপ্লেক্সিসিটির কারণে, অর্থাৎ ঘাসফড়িংয়ের যে ফার্স্ট অফ অল এর পুঞ্জাক্ষী হচ্ছে প্রায় 2000টা ওমাটিডিয়াম নিয়ে গঠিত। এক একটা ওমাটিডিয়াম আবার অসংখ্য পার্টের সমন্বয়ে গঠিত। ওকে, আবার এই ওমাটিডিয়ামের মাধ্যমে দর্শন কৌশলটাই হচ্ছে আবার ভিন্ন। দ্যাটস ওয়াই আমরা বলবো যে পুঞ্জাক্ষী হচ্ছে ঘাসফড়িং একটা ইউনিক অর্গান। কেমন? একটা ইউনিক অর্গান। ওকে, আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, যে কি উদ্দীপকটা রয়েছে, আখি খেলতে যাওয়ার সময় ঘাসের উপর একটি পতঙ্গকে লাফ দিতে খেয়াল করলো। ওকে, পতঙ্গকে ঘাসের উপর। আচ্ছা, বাবার কাছ থেকে এই পতঙ্গ সম্পর্কে জানতে চাইলে বাবা বললেন এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। ওকে, রেচনে বজ্র পদার্থ পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। আচ্ছা, পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত অক্সিজেন পরিবহন করলেও শ্বসনে এই প্রাণীটির রক্ত তেমন ভূমিকা রাখে না। আচ্ছা, এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র। ওরে ভাই, এতগুলা হিন্টস দিছে জাস্ট একটা কোশ্চেনে। কি কি বলছে দেখো তো? পতঙ্গের কথা বলছে, বুঝতেছি ইনসেক্টটা, বুঝতেছি এটা হচ্ছে আমাদের ঘাসফড়িং। আচ্ছা, রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির, বুঝলাম। রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির মানে কি? কারণ এর রয়েছে একটা নির্দিষ্ট রেচন অঙ্গ, যেটাকে বলে মালপিজিয়ান নালিকা। আর এই মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন পদার্থটা কিসের মাধ্যমে নিষ্কাশিত হয়? তোমার পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। ওকে, আচ্ছা, তারপরে বলছে কি? তারপরে বলছে যে তোমার এদের এদের দেহে হচ্ছে তোমার রক্ত হচ্ছে কি অক্সিজেন পরিবহন করলেও আমাদের মানে মানুষের দেহে রক্তটা অক্সিজেন পরিবহন করলেও এই যে ঘাসফড়িং, এর রক্ত কখন কি করতে পারে না? অক্সিজেন পরিবহন করতে পারে না। কেন পারে না? কারণ এদের রক্তে কিনে কোনো শ্বাস সংযোগ নাই। এটা হচ্ছে আমাদের পরের কথা। আচ্ছা, তারপর বলছে এর হচ্ছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র। বিশেষ ধরনের শ্বসনতন্ত্র বলতে কি বুঝাইছে? ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রকে বুঝাইছে। ওকে, তো দেখি কি কি কোশ্চেন আছে। যে রেচন সম্পর্কে আখির বাবুর উক্তিটি ব্যাখ্যা করো। রেচন সম্পর্কে আখির বাবুর উক্তিটি হচ্ছে রেচন পদ্ধতি ভিন্ন ধরনের। আচ্ছা, এবং রেচন বজ্র পরিপাকের বর্জ্যের সাথে নিষ্কাশিত হয়। আচ্ছা, তো দেখি ঘাসফড়িং এর আমরা জানি রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা, তাই না? ঘাসফড়িং রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আচ্ছা, ঘাসফড়িং রেচন অঙ্গের নাম যেহেতু মালপিজিয়ান নালিকা, তাহলে যদি আমরা মালপিজিয়ান নালিকা নিয়ে একটু স্টাডি করতে পারি, তাহলে মোটামুটি রেচন সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যাবে। ওকে, তো মালপিজিয়ান নালিকা সম্পর্কে স্টাডি করার জন্য আমরা একটা মালপিজিয়ান নালিকার ফিগারটা অন করে নিব। একটা ফিগার আমি অলরেডি সেভ করে রাখছি। ওকে, যদি এই যে একটা ফিগার যদি আমরা চিন্তা করি, দেখো এটা হচ্ছে একটা মালপিজিয়ান নালিকার স্ট্রাকচার। আচ্ছা, তো মালপিজিয়ান নালিকা হচ্ছে কি থাকবে বলতো? এটা হচ্ছে, এইটুকু হচ্ছে মালপিজিয়ান নালিকা। কেমন? এইটুকু হচ্ছে মালপিজিয়ান নালিকা, ওইখান থেকে যে পর্যন্ত হচ্ছে মালপিজিয়ান নালিকা, আর এটা হচ্ছে পৌষ্টিক নালী। আচ্ছা, এখন হচ্ছে যে মালপিজিয়ান নালিকা জিনিসটা কি বলতো? মালপিজিয়ান নালিকা হচ্ছে ফার্স্ট অফ অল খুবই সহজ জিনিস, যে মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর কি? ঘাসফড়িং এর হচ্ছে প্রধান রেচন অঙ্গকে বলা হয় মালপিজিয়ান নালিকা। আচ্ছা, তো মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। ওকে, আমি একটু লিখে দিই তোমাদের একটু বোঝার সুবিধার জন্য। মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ, তাই না? ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। আচ্ছা, মালপিজিয়ান নালিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান রেচন অঙ্গ। কেমন? আচ্ছা, মালপিজিয়ান হচ্ছে ঘাসফড়িং এর
প্রধান রেচন অঙ্গ। ওকে, তো প্রধান রেচন অঙ্গ তাহলে এটা থাকবে কোথায় বলো তো? প্রধান রেচন অঙ্গ। আচ্ছা, মালপিজিয়ান নালিকার অবস্থানটা হবে, আমরা জানি ঘাসফড়িংয়ের রেচন তন্ত্রকে 3টে পার্টে আমরা ভাগ করতে পারি, তাই না? সরি, পৌষ্টিক তন্ত্রকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি, অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী আর পশ্চাৎ পৌষ্টিক নালী। কেমন? যদি আমরা একটা পৌষ্টিক নালী যদি একটা জাস্ট নর্মাল ডায়াগ্রাম আঁকি, এটা যদি হয় অগ্রপৌষ্টিক নালী, এটা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, এটা হচ্ছে মধ্যপৌষ্টিক, এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, তাই না? এই যে মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর মাঝখানে যে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা যে এই জায়গাটা যে এই জায়গাটা থাকবে হচ্ছে মালপিজিয়ান নালিকা। কেমন? এই জায়গাটা থাকবে হচ্ছে কি? এই জায়গাটা থাকবে হচ্ছে মালপিজিয়ান নালিকা। ওকে, তো মালপিজিয়ান নালিকা কোথায় থাকবে? মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর মাঝামাঝি বা সংযোগস্থল থাকবে হচ্ছে মালপিজিয়ান নালিকা। যদি বলি সংখ্যা কতগুলো থাকবে, প্রায় 100টির মতো। যদি বলি কি বর্ণের, বলবো হচ্ছে হলুদ বর্ণের। যদি বলি যে দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। কেমন? হলুদ বর্ণের দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। আচ্ছা, তারপরে যাব, এখন মোটামুটি আমরা মালপিজিয়ান নালিকা সম্পর্কে একটু পরিচিত হলাম। কেন এটাকে মালপিজিয়ান নালিকা বলা হয়? কারণ এটা আবিষ্কার করতে হচ্ছে মার্সেলো মালপিজি, বিগিন মার্সেলো মালপিজি এটা আবিষ্কার করছে বিধায় এটা ওর নাম হচ্ছে বলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। তো মালপিজিয়ান নালিকার মাধ্যমে কিভাবে হচ্ছে তোমার এটা পরিবাহিত হয়, মানে কিভাবে হচ্ছে বজ্র নিষ্কাশিত হয়, সেটা আমরা যদি একটু দেখি। দেখো, এই যে মালপিজিয়ান নালিকাগুলো হচ্ছে নালীর মতো অংশ না, এগুলো কই থাকে জানো? এগুলো হচ্ছে ঘাসমণিয়ে রক্তপূর্ণ দেহগহ্বরে ছড়ানো থাকে। আর রক্তপূর্ণ দেহগহ্বরে কি থাকে বলতো? এটা কি রক্ত থাকে? না, থাকে হচ্ছে হিমোলিম্ফ। কেমন? হিমোলিম্ফ থাকে। আচ্ছা, যেহেতু হিমোলিম্ফের ভিতরে এই মালপিজিয়ান নালিকাটা বিস্তৃত থাকে, দ্যাটস ওয়াই হিমোলিম্ফ থেকে যত হিমোলিম্ফের ভিতরে কি কি থাকতে পারে? একটা হচ্ছে রেচন বর্জ্য থাকতে পারে, একটা হচ্ছে পরিপাক বর্জ্য থাকতে পারে। কেমন? তো হিমোলিম্ফ থেকে সে রেচন বর্জ্য এবং পরিপাক বর্জ্য উভয় বর্জ্য সে এই মালপিজিয়ান নালিকার মাধ্যমে সে গ্রহণ করবে। কি কি গ্রহণ করবে দেখো তো? এই যে পটাশিয়াম ইউরেটকে গ্রহণ করবে, সে পানিকে গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। কেমন? এই তিনটা অর্থাৎ পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড মিলে সে ফর্ম করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। আর পটাশিয়াম বাইকার্বনেট পানি আর হচ্ছে ইউরিক অ্যাসিড তৈরি করবে। কেমন? পটাশিয়াম বাইকার্বনেট পানি আর ইউরিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ সে তোমার হচ্ছে যে তার হিমোলিম্ফ থেকে একই সাথে সে পটাশিয়াম ইউরেট, কি কি বললাম ভাই? হিমোলিম্ফে যে বিদ্যমান পটাশিয়াম ইউরেট এটা একটা রেচন বর্জ্য, পানি, কার্বন ডাইঅক্সাইড এটা একটা হচ্ছে শ্বসন বর্জ্য, এবং তোমার এই তিনটা অর্থাৎ পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড এই তিনটা সে গ্রহণ করবে। গ্রহণ করার পর এই তিনটাকে সংমিশ্রণ করে সে তৈরি করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, তারপর তৈরি করবে পানি, আর তৈরি করবে হচ্ছে ইউরিক অ্যাসিড। ওকে, তো পটাশিয়াম বাইকার্বনেট তার দেহের জন্য দরকার, তাহলে পটাশিয়াম বাইকার্বনেটকে সে কি করে পুনরায় সে শোষণ করে নিবে, পানিটাকেও পুনরায় সে শোষণ করে নিবে। বাট তাদের যে আরেকটা বাই প্রোডাক্ট অর্থাৎ ইউরিক অ্যাসিডটা, সেই ইউরিক অ্যাসিডটা কি করবে? মালপিজিয়ান নালিকা হয়ে সে একদম মেইন পৌষ্টিক নালীতে চলে যাবে। পরবর্তীতে এই পৌষ্টিক নালীর মাধ্যমে কিন্তু কি হবে? পৌষ্টিক নালীর মাধ্যমে পৌষ্টিক বর্জ্যের পাশাপাশি তার রেচন বর্জ্যটাও সে বের করে দিবে। ওকে, তাহলে পৌষ্টিক নালীতে কি কি সে বের করবে? পৌষ্টিক নালীতে সে হচ্ছে পৌষ্টিক বর্জ্য অর্থাৎ পরিপাক বর্জ্য, যেটা আর কি পৌষ্টিক বর্জ্য প্লাস রেচন বর্জ্য। হ্যাঁ, রেচন বর্জ্য এই দুইটা হচ্ছে সে কি করবে? সে দুইটা হচ্ছে এই পৌষ্টিক নালীর মাধ্যমে বের করে দিবে। কেমন? বের করে দিবে। আচ্ছা, তো এটাই ছিল মোটামুটি হচ্ছে মালপিজিয়ান নালিকার স্ট্রাকচার। তাহলে যদি আমরা মালপিজিয়ান নালিকা সম্পর্কে একটু রিভিউ করি, যে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা, অর্থাৎ আর্থ্রোপোডের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। কেন মালপিজিয়ান নালিকা বলা হয়? কারণ হচ্ছে বিজ্ঞানী মার্সেলো মালপিজি আবিষ্কার করছেন। ওকে, মালপিজিয়ান নালিকাটা থাকে কোথায়? মালপিজিয়ান নালিকাটা থাকে হচ্ছে ঘাসফড়িংয়ের কি এই যে মধ্য পৌষ্টিক নালী অর্থাৎ যেটাকে আমরা বলি মেসেন্টেরন, এবং হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুইটা মাঝামাঝি থেকে। কতগুলো থাকে? প্রায় 100টির মতো। কি বর্ণের? হলুদ বর্ণের। কতটুকু লম্বা? 25 মিলিমিটার লম্বা। একটা প্রান্ত কার সাথে লাগানো থাকে? পৌষ্টিক নালীর সাথে লাগানো থাকে। আরেকটা প্রান্ত কই থাকে? আরেকটা প্রান্ত হচ্ছে তোমার হিমোলিম্ফে ভাসমান অবস্থা থাকে। তো ভাসমান অবস্থায় সেই হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে দেন সেটাকে কিসে পরিণত করে? পটাশিয়াম বাইকার্বনেটে পরিণত করে, দেন হচ্ছে পানিতে পরিণত করে, আর হচ্ছে ইউরিক অ্যাসিডে পরিণত করে। পটাশিয়াম বাইকার্বনেট আর পানিটাকে সে কি করে? সে রিঅ্যাবজর্ব করে নেয় বা পুনরায় শোষিত করে নেয়। দেন ইউরিক অ্যাসিড বর্জ্যটাকে সে কি করে? ইউরিক অ্যাসিড বর্জ্যটাকে পরবর্তীতে সে কি তার পৌষ্টিক নালীর মাধ্যমে সে অপসারণ করে ফেলে। কেমন? এটা ছিল হচ্ছে মোটামুটি ঘাসফড়িংয়ের মালপিজিয়ান নালিকা নিয়ে বর্ণনা বা রেচন অঙ্গ নিয়ে বর্ণনা। কেমন? তো আমাদের কোশ্চেনটা কি ছিল? যে কোশ্চেনটা ছিল হচ্ছে যে রেচন সম্পর্কে আখির বাবর উক্তি কি ভাইয়া? এই যে পরিপাক বর্জ্যের সাহায্যে কি হয়? রেচন বর্জ্যটা নিষ্কাশিত। যেটা কিন্তু আমরা অলরেডি বললাম। কেন বললাম? কারণ আমরা জানি যে রেচন পদার্থটা, ওই যে একটু ফিগারে দেখলাম না, রেচন পদার্থ কোনটা, রেচন বর্জ্য কোনটা? এই তোমার ইউরিক অ্যাসিড। সেটা কোথায় চলে গেল বলো তো? পরিপাক নালীতে চলে গেল না? যদি আমরা ফিগারটা আরেকবার দেখি, এই যে দেখো তো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে
এই যে রেচন বর্জ্য ইউরিক অ্যাসিড, কেমন আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো এই ইউরিক অ্যাসিড রেচন বর্জ্য, ইউরিক অ্যাসিডটা কি হলো, সে কোথায় চলে গেল, এই যে পৌষ্টিক নালীতে চলে গেল। তো ইউরিক অ্যাসিডটা পৌষ্টিক নালীতে চলে যাওয়ার পরে কি হবে, পৌষ্টিক বর্জ্য আর এই ইউরিক অ্যাসিড বা রেচন বর্জ্য একত্রে যায় কি হবে, দেহের বাইরে কি হবে, নিষ্কৃত হবে, কেমন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে উদ্দীপকের হচ্ছে আখির বাবুর উক্তিটি কি সঠিক। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, এর হচ্ছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র। আচ্ছা, তার আগে কি বলছে, তার আগে বলছে যে আমাদের ক্ষেত্রে রক্ত অক্সিজেন পরিবহন করলে শ্বসনে এই প্রাণীর রক্ত তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। আচ্ছা, তারপরে বলছে এর বিশেষ ধরনের শ্বসনতন্ত্র। বিশেষ ধরনের শ্বসনতন্ত্র বলতে ট্রাকিয়াল তন্ত্রকে বোঝানো হচ্ছে, যে ট্রাকিয়াল তন্ত্রটা আমাদের থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন সেটা আমরা বলবো। তার আগে দেখি যে ঘাসফড়িংয়ের রক্ত কেন শ্বসনে ভূমিকা রাখতে পারে না। কেন পারে না বলতো, কারণ কি না, এর রক্তে কোনো কি নাই, রক্তে কোনো শ্বাসরঞ্জক নাই, তাই না। আমরা জানি আমাদের রক্তে কি রয়েছে, শ্বাসরঞ্জক রয়েছে। কি শ্বাসরঞ্জক রয়েছে বলতো, যারা লাইভে আছো 25 বা 26 ব্যাচের, জানো কেউ? আচ্ছা, তো আমাদের রক্তে এদের কিনে এদের কোনো শ্বাসসংযোগ নেই। কেমন শ্বাসসংযোগ বলতে আসলে আমরা কোনটাকে বুঝি, যে আমরা হিমোগ্লোবিন পড়ছি না, হিমোগ্লোবিন হচ্ছে আমাদের একটা শ্বাসসংযোগ। তো ঘাসফড়িংয়ের রক্তে যেহেতু কোনো শ্বাসসংযোগ নেই, দ্যাটস ওয়াই ঘাসফড়িংয়ের রক্ত কি করতে পারে না, শ্বসনে কোনো ভূমিকা রাখতে পারে না। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র রয়েছে। তাহলে দেখো, তার যেহেতু শ্বাসসংযোগ নাই, তার রক্ত কোনো শ্বসনে ভূমিকা রাখতে পারতেছে না, তার মানে তার তো শ্বসন করতে হবে, অক্সিজেন আদান প্রদান এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতে হবে। তার সে কিভাবে করবে, সে করবে হচ্ছে তার বিশেষ এক ধরনের তন্ত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র। কেমন, তার দেহে অসংখ্য ট্রাকিয়া থাকবে, সে ট্রাকিয়াগুলো কি করবে, সারা দেহে একটা ফ্রেমওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করে সারা দেহের প্রতিটা কোষে কি করবে, প্রতিটা কোষে সে অক্সিজেন সাপ্লাই দিবে এবং সেখান থেকে কি কোষীয় বর্জ্য অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এসে বের করে আনবে। কেমন, পরবর্তীতে সে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের মাধ্যমে পরিবেশের সাথে এই গ্যাসগুলো আদান প্রদান করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো পরবর্তী সিকিউতে যদি আমরা একটু যাই, পরবর্তী সিকিউটা হচ্ছে উদ্দীপকে পরে প্রশ্নগুলো উত্তর দেওয়া। কি কোশ্চেন রয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষক বলেন এক ধরনের পতঙ্গ রয়েছে, ওকে, পতঙ্গ রয়েছে যা শস্য ক্ষেত, সবজির বাগান থাকে। আচ্ছা, এদের সমান্তরাল অনেক প্রজাতি এক নিমিষেই ক্ষেতের সকল ফসল বিনাশ করে। এই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রতীকী প্রাণী হিসেবে তোমার জীববিদ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এই যে এক ধরনের পতঙ্গ যা শস্য ক্ষেত আর সবজির বাগানে থাকে, তাহলে তো তুমি বুঝতে পারতেছো এটা কিসের কথা বলেছে, কিসের কথা বলেছে ভাই, এটা হচ্ছে ঘাসফড়িং এর কথা বলেছে, তাই না, ঘাসফড়িং এর কথা বলেছে। আচ্ছা, পরবর্তীতে কি বলছে যে এই ঘাসফড়িং এর এক ধরনের সমান্তরাল প্রতীক, অর্থাৎ এদের এমন কিছু ভাই ব্রাদার্স আছে যারা কি করতে পারে, নিমিষে ক্ষেতের ফসল খেয়ে ফেলে, তাই না। বলতো এদের নিমিষে ক্ষেতের ফসল বিনষ্ট করে ঘাসফড়িংকে আমরা কি বলি, এদেরকে বলি হচ্ছে আমরা পঙ্গপাল বা লোকাস্ট, পঙ্গপাল বা লোকাস্ট, তাই না। অলরেডি আমরা ক্লাসের শুরুতে পঙ্গপাল বা লোকাস্ট নিয়ে অনেক কাহিনী বলেছি, অনেক কথা বলেছি। আচ্ছা, তো কি বলছে, উদ্দীপকের প্রাণীটি রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করা। আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন। রক্ত সংবহন কোন কোন প্রাণীর কথা বলছে ভাইয়া, এখানে বলছে হচ্ছে ঘাসফড়িং কথা। তাহলে আমরা ঘাসফড়িং এর রক্ত সংবহনটা নিয়ে একটু বলবো আমরা। তো এটা খুবই ইউনিক একটা কোশ্চেন, তো এটা নিয়ে দেখি আমাদের কি কি পড়া যায় ঘাসফড়িং এর রক্ত সংবহনটা নিয়ে। আচ্ছা, একটু আমি জুম আউট করি এটাকে। আচ্ছা, তো ঘাসফড়িং এর রক্ত সংবন্ধনটা নিয়ে যেহেতু আমরা পড়বো, তাহলে দেখি কি কি রয়েছে রক্ত সংবন্ধনটে। আমরা জানি যে ঘাসফড়িং এর ক্ষেত্রে রক্ত সংবন্ধনটার জন্য কি রয়েছে, একটা 7 প্রকোষ্ঠী কি রয়েছে, 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র রয়েছে, তাই না। 7 প্রকোষ্ঠী কি রয়েছে, 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র রয়েছে। ওকে, 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র রয়েছে। আচ্ছা, আর এর রক্ত সংবহন প্রক্রিয়াটা কেমন, এর রক্ত সংবহন প্রক্রিয়া হচ্ছে এক চক্রী সংবহন, তাই না, এক চক্রী সংবহন। তো এক চক্রী সংবহন এবং 7 প্রকোষ্ঠী হৃদযন্ত্র রয়েছে। তাহলে আমরা একটু যদি ফিগারটা আঁকি তাহলে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারবো। দেখো, এটা হচ্ছে যদি একটা ঘাসফড়িং এর ফিগার হয়, ফিগার বলতে এটা হচ্ছে যদি তার হিমোসিল হয় অর্থাৎ রক্তপূর্ণ দেহ গহ্বর হয়, এটা যদি তার দেহ গহ্বর হয় রক্তপূর্ণ, এবং এটা ধরো তার রক্তপূর্ণ দেহ গহ্বর, আর এক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে তার মস্তক, হ্যাঁ, যদি তার মস্তক বলি আমরা। ওকে, তাহলে কি কি আঁকালাম আমরা ঘাসফড়িং ক্ষেত্রে, রক্তপূর্ণ দেহ গহ্বর আঁকালাম আর মস্তক আঁকালাম। আমরা জানি ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বর বা হিমোসিল আবার কয়টা পার্টে বিভক্ত ভাইয়া, হিমোসিল 3টে পার্টে বিভক্ত। কি দিয়ে, এই যে এটা হচ্ছে দেখো একটা একটা এই যে অর্ধভেদ্য ঝিল্লি, হ্যাঁ, এটা কেমন, এটা হচ্ছে একটা পর্দা, এটাকে বলবো হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর এটাকে বলবো হচ্ছে আমরা অঙ্কীয় পর্দা। ওকে, এই যে আমি যে চিত্রটা আঁকাচ্ছি তোমাকে সেম ভাবে কিন্তু চিত্রটা তোমাকে পরীক্ষাতে আঁকাইতে হবে। ওকে, তো দেখো তো আমি এখানে কি দিলাম, এখানে প্রথমে একটা দিলাম হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এখানে দিলাম হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, আর এখানে কি দিলাম, এখানে দিলাম হচ্ছে এটা হচ্ছে অঙ্কীয় পর্দা। কেমন, অঙ্কীয় দেশে থাকে যেহেতু এটাকে বলবো হচ্ছে আমরা অঙ্কীয় পর্দা। আচ্ছা, তো পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা দ্বারা ঘাসফড়িং এর এই যে দেহ গহ্বরটা, হ্যাঁ, দেহ গহ্বরটা কয়টা পার্টে ভাগ হবে বলো তো, কয়টা কম্পার্টমেন্টে ভাগ হবে, টোটাল প্রায়
তিনটা কম্পার্টমেন্টে ভাগ হবে, তাই না? তিনটা কম্পার্টমেন্টে ভাগ হবে। তার মধ্যে এই যে এখানে থাকবে হচ্ছে তার হৃৎপিণ্ড, হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে হৃৎপিণ্ড, এখানে থাকবে তার হৃদযন্ত্র আর কি, যেটাই বলো, এখানে থাকবে হচ্ছে তার হৃদযন্ত্র, ওকে, এখানে থাকবে তার হৃদযন্ত্র, কেমন? আচ্ছা, এই যে উপরের যে প্রকোষ্ঠটা যেখানে হৃদযন্ত্র আছে সেটাকে বলবো কি, সেটা একটা নাম আছে, সেটাকে বলবো হচ্ছে পেরি, পেরি হৃদযন্ত্র যেহেতু তাহলে কি বলবো, কার্ডিয়াল, তাই না? পেরি কার্ডিয়াল সাইনাস, এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। পরবর্তীতে দেখো এই যে মাঝখানে যে পার্টটা আছে না, মাঝখানে পার্টটা, এটা কি বলবো, এটা না একটা নাম দেবো, সেটাকে বলবো হচ্ছে আমরা, যেহেতু এখানে ভিসেরাল পার্টগুলো থাকবে, অর্থাৎ এর যে তোমার যে অন্ত্রগুলো, অর্থাৎ এর যে তোমার পুষ্টিক নালী পুষ্টিক তন্ত্র থাকবে, দ্যাটস এটাকে বলবো হচ্ছে আমরা পেরিভিসেরাল সাইনাস, এটাকে বলবো হচ্ছে আমরা পেরি ভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস। তারপরের পার্টটুকু অর্থাৎ এই নিচের পার্টটুকু এটাকে বলবো হচ্ছে আমরা পেরিনিউরাল সাইনাস। দেখো আমি কিন্তু তিনটা সাইনাসের কথা বললাম, কেমন? পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, সাইনাস মানে কি ভাইয়া? সাইনাস মানে কি কেউ জানো? সাইনাস মানে কি? আচ্ছা, সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা, কেমন? সাইনাস মানে হচ্ছে কি? সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা বা গহ্বর বা কোনো একটা প্রকোষ্ঠ। সাইনাস মানে আমরা সরাসরি বলতে পারি কি? সাইনাস মানে বলতে পারি হচ্ছে প্রকোষ্ঠ, কেমন? প্রকোষ্ঠ। আচ্ছা, তাহলে আমরা তিনটা সাইনাস পেলাম, কিভাবে, কোথায় পেলাম তিনটা সাইনাস? তিনটা সাইনাস পেলাম হচ্ছে আমরা ঘাসফড়িং এর, একটু চিত্রটা আমি মাঝখানে আনার চেষ্টা করি, ওকে। আচ্ছা, তো আমরা এটা দেখতেছিলাম, তো আমরা সাইনাস কোথায় পেলাম? সাইনাস পেলাম হচ্ছে আমরা ঘাসফড়িং এ, এই যে লাল চিহ্নের সম্পূর্ণ বড় অংশটা না, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ঘাসফড়িং এর কি দেহ গহ্বর, যেটাকে আমরা বলি হিমোসিল। হিমোসিলের ভিতরে আমরা দুইটা পর্দা, এই যে উপরে পেলাম একটা বললাম পৃষ্ঠীয় পর্দা, এটা হচ্ছে অঙ্কীয় পর্দা। দুইটা পর্দা দ্বারা তিনটা কম্পার্টমেন্টে ভাগ হয়েছে। একটাকে বলতেছে আমরা এই যে এটা যেখানে হৃৎপিণ্ড আছে সেটা বলতেছে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, ওকে। আরেকটাকে বলতেছি আমরা পেরিভিসেরাল সাইনাস, আরেকটাকে বলতেছি হচ্ছে আমরা পেরিনিউরাল সাইনাস, ওকে। সাইনাস মানে কিন্তু আমরা বললাম কি প্রকোষ্ঠ, এ পর্যন্ত বুঝেছি আমরা। আচ্ছা, পরবর্তীতে দেখো এই তিনটা সাইনাস বাদে আবার এখানে কি আছে? মস্তক আছে না? মস্তকের ভিতরে ফাঁকা জায়গা থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা মস্তকের সাইনাস, কেমন? এটাকে বলবো হচ্ছে আমরা মস্তকের সাইনাস, ওকে। তাহলে দেখো তো আমরা টোটাল চারটা সাইনাস পাইছি না? চারটা সাইনাস পাইনি, মানে চারটা প্রকোষ্ঠ পাইছি, আর হচ্ছে আমরা একটা হৃদযন্ত্র পাইছি, ওকে। তার মানে আমার মোটামুটি ঘাসফড়িংয়ের রক্ত সংবন্ধনটা বর্ণনা করার মতো ফিগারটা কিন্তু আমার হয়ে গেছে, কেমন? কি বললাম ভাইয়া? ঘাসফড়িং রক্ত সম্বন্ধটা বর্ণনা করার মতো ফিগারটা আমার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি বর্ণনা করতে চাই তাহলে কিভাবে বর্ণনা করবো? আমরা একটা ফ্লো চার্ট আকারে বর্ণনা করবো, কেমন? একটা ফ্লো চার্ট আকারে বর্ণনা করবো যে রক্ত প্রথমে কই যাবে, দেখো তো, যদি আমরা বলি রক্ত মানে হিমোলিম্ফ, কিভাবে যাবে? ফার্স্ট অফ অল এর রক্ত হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, অর্থাৎ তোমার রক্ত কিভাবে বিন্যস্ত হবে? রক্ত হচ্ছে তার মানে তার রক্ত নালী বা তোমার তার হৃদযন্ত্র বাদেও রক্তটা তার দেহগহ্বরে উন্মুক্ত হবে, ওকে। তো যদি এক্ষেত্রে যদি বলি যে আমরা যদি এক্ষেত্রে একটা রক্তের ফ্লোটা চিন্তা করি, তাহলে কিভাবে রক্ত ফ্লোটা হবে? দেখো প্রথমে রক্তটা কই যাবে? রক্তটা প্রথমে থাকবে হচ্ছে হৃদযন্ত্রে অবশ্যই, তাই না? প্রথমে থাকবে হচ্ছে হৃদযন্ত্রে। হৃদযন্ত্র মানে রক্তটা প্রথমে আছে কি পেরিকার্ডিয়াল সাইনাসে। দেখো পেরিকার্ডিয়াল সাইনাসকে আমরা 1 নাম্বার চিহ্নিত করলাম। আচ্ছা, আমি চিহ্নিতকরণটা কালো কালি দিয়ে করি, ওকে। আচ্ছা, না আমি আচ্ছা কালো কালি দিয়ে করি। দেখো পেরিকার্ডিয়াল সাইনাসকে আমরা 1 দিয়ে চিহ্নিত করলাম, প্রথমে রক্তটা থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে, একটু ভালো করে খেয়াল করি ওটা। দেন 2 নম্বরে দিব হচ্ছে আমরা মস্তকের সাইনাস, বুঝো কিন্তু, হ্যাঁ, 2 নাম্বারটা দিলাম হচ্ছে মস্তকের সাইনাস, 3 নাম্বারটা দিব হচ্ছে আমরা পেরিনিউরাল সাইনাস, আর 4 নম্বরে বলবো হচ্ছে আমরা এটাকে অর্থাৎ পেরিভিসেরাল সাইনাস, ওকে। তাহলে কি হবে? তাহলে এই যে এই ফ্লো আকারে রক্তটা পরিবাহিত হবে, এই ফ্লো আকারে হবে, কেমন? এই যে এটা হচ্ছে তার হৃদচক্র হবে, ওকে। এটা হবে তার হৃদচক্র, এটা হবে তার হৃদচক্র, ওকে। এটা হবে তার হৃদচক্র। আচ্ছা, যদি আমি একটু লেখার চেষ্টা করি তাহলে তো রক্তটা প্রথমে কোথায় যাবে বলতো? রক্তটা আমি যদি একটু বলি, প্রথমে তার রক্তটা এই যে হৃৎপিণ্ড না, এই যে হৃৎপিণ্ড যে কালো কালি দিয়ে চিহ্নিত করলাম মাত্র, সেই হৃদযন্ত্র অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্তটা সম্মুখ দিকে অগ্রসর হয়ে সম্মুখ দিকে পাম্প হয়ে যাবে হচ্ছে 2 নম্বর পার্ট অর্থাৎ মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাস থেকে রক্তটা যাবে হচ্ছে 3 নম্বর পার্ট, এই যে মস্তকের সাইনাস থেকে রক্তটা আসবে হচ্ছে এই যে এখানে, এখানে আসবে, এখানে মানে কি এটাকে বলবো হচ্ছে আমরা 3 নম্বর পার্ট অর্থাৎ পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা এখান থেকে জাস্ট কই যাবে? এখান থেকে এখানে যাবে, তাই না? এখান থেকে এটাকে বলবো কি? এটাকে বলবো আমরা পেরিভিসেরাল সাইনাস। পরবর্তীতে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্তটা আবার কই যাবে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে। এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্তটা আবার যাবে হচ্ছে মস্তকের সাইনাসে। দেখো তো বুঝতে পারছো কিনা? তো যদি আমি একটু যদি আমি এটার
এটা করতে চেষ্টা করি, অর্থাৎ এটা যদি আমি একটা ফ্লোচার্ট আঁকি তাহলে কি হবে, প্রথমে আমরা দিব হচ্ছে হৃদযন্ত্র, কেমন হৃদযন্ত্র। আচ্ছা, তো হৃদযন্ত্রটা কোথায় থাকবে ভাইয়া, ঘাসফড়িং এর হৃদযন্ত্র কই থাকবে, ঘাসফড়িং হৃদযন্ত্র থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে, তাই না? হৃদযন্ত্র অর্থাৎ আমরা বলবো হচ্ছে রক্তটার প্রথমে থাকবে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে। খুবই ইম্পর্টেন্ট এই যে ঘাসফড়িং রক্ত সংবন্ধনত্র, ইয়াদ থেকে যদি একটা কোশ্চেন আসে, একটা সিকিউ আসলে এটা নিয়ে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ওকে, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করিও। তো হৃদযন্ত্র অর্থাৎ পেরিকার্ডিয়াল সাইনাসে প্রথমে রক্তটা থাকবে, পেরিকার্ডিয়াল সাইনাসের রক্তটা থাকবে। পরবর্তীতে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে যাবে কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে যাবে হচ্ছে রক্তটা হচ্ছে মস্তকের সাইনাসে। ওকে, রক্তটা যাবে হচ্ছে মস্তকের সাইনাসে। একটু ফ্লোচারটা খেয়াল করিও, অত বেশি কঠিনও না, একটু দেখলে মনে থাকবে। মস্তকের সাইনাস থেকে রক্তটা কোথায় যাবে বলতো, এই যে মস্তকের সাইনাস ছিল কয় নাম্বারে, 2 নাম্বারে, 2 নাম্বার থেকে কোথায় আসছিল, পেরিনিউরাল সাইনাস আসছিল, তাই না? তাহলে আমরা কি দিব, মস্তকের সাইনাস থেকে রক্ত যাবে হচ্ছে পেরিনিউরাল সাইনাসে। কোথায় যাবে, পেরিনিউরাল সাইনাসে, পেরিনিউরাল সাইনাসে। দেন পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা কোথায় যাবে ভাইয়া, পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা যাবে হচ্ছে, দেখো তো পেরিনিউরালের পরে কোনটা আছে, 3 এর পরে কত দিয়েছি আমি, 4, 4 মানে এটা, তাই না? এটা মানে কি, এটা মানে কি, এটা কই, এই যে পেরিভিসারাল, এখানে 4 পড়ে গেছে, তাই না? পেরিভিসারাল। ওকে, তো তারপর যাবে কোথায়, পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা যাবে হচ্ছে পেরিভিসারাল সাইনাসে। ওকে, পেরিভিসারাল সাইনাসে, পেরিভিসারাল সাইনাসে। দেন পেরিভিসারাল সাইনাসে রক্তটা কোথায় যাবে, আবার হৃদযন্ত্রে ফিরে যাবে, অর্থাৎ আবার পেরিকার্ডিয়াল সাইনাসে ফিরে যাবে। তাহলে দেখো তো একটা চক্রাকার একটা আবর্তন হয়েছে না, হৃদযন্ত্র থেকে রক্ত যায় আবার হৃদযন্ত্রে ফেরত আসছে, তাই কি না? তাহলে এভাবে হচ্ছে ঘাসফড়িং রক্তের কি ফ্লোটা কমপ্লিট হয়েছে, কেমন? তো এটাকে আমরা বলতে পারি ঘাসফড়িং রক্ত সংবহন প্রক্রিয়া। ওকে, আশা করি এই যে গ নাম্বারের যে কোশ্চেনটা ছিল আমাদের, হ্যাঁ, এই গ নাম্বারের কোশ্চেনটা আমরা আশা করি ফুল আনসার দিতে পেরেছি, কেমন? আচ্ছা, এখন যদি আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, প্রাণীর সুষ্ঠু রূপান্তরে হরমোনের ভূমিকা বিশ্লেষণ করা। আচ্ছা, প্রাণীর সুষ্ঠু রূপান্তর অর্থাৎ তোমার এখানে বলতে হচ্ছে ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে হরমোনের কি ভূমিকা রয়েছে। ওকে, ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে হরমোনের কি ভূমিকা রয়েছে। আচ্ছা, এটা যদি আমি একটু লিখে পড়াই, অর্থাৎ একটু বেশি ইলাবোরেট হয়ে যায়, তো তারপর আমি হচ্ছে লিখেই দিচ্ছি যে ঘাসফড়িং এর রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি ঘাসফড়িং হচ্ছে কয় ধরনের হরমোন থাকে বলো তো। আচ্ছা, আমি এটা না লিখে বলে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা তোমরা একটু বই থেকে দেখে নিবা, আমি বলে দিচ্ছি যে ঘাসফড়িং এ আমরা জানি 4 ধরনের হরমোন থাকে, কেমন? 4 ধরনের হরমোন থাকে। আচ্ছা, কি কি হরমোন রয়েছে, একটাকে বলে হচ্ছে আমরা যে প্রোথ্যালাসিকোট্রপিক হরমোন, প্রোথ্যালাসিকোট্রপিক হরমোন, যেটা কোথায় করিতে হবে, প্রোথ্যালাসিক গ্রন্থি থেকে করিতে হবে, কেমন? প্রোথ্যালাসিকোট্রপিক হরমোন যেটা প্রোথ্যালাসিক গ্রন্থি থেকে করিতে হবে, যেটা কি করবে, যেটা যেহেতু ট্রপিক হরমোন মানে অন্য একটা গ্রন্থিকে সে উদ্দীপ্ত করবে, তাহলে কাকে উদ্দীপ্ত করবে, সে প্রোথ্যালাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। সরি, আবার বলছি, প্রথম হরমোন, ঘাসফড়িং টোটাল 4টা হরমোন থাকবে, তার মধ্যে একটা হরমোন হচ্ছে প্রোথ্যালাসিক হরমোন, যেটা করিতে হবে হচ্ছে ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ থেকে। প্রোথ্যালাসিকোট্রপিক হরমোন করিতে হবে ইন্টারসেরিব্রাল গ্রন্থি কোষ থেকে, কাজ কি করবে, সে প্রোথ্যালাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে। ওকে, তার পরবর্তীতে প্রোথ্যালাসিক গ্রন্থিটা উদ্দীপ্ত হলে সে আরেকটা হরমোন ক্ষরণ করবে, যেটাকে আমরা বলবো হচ্ছে একডাইসন হরমোন। কি বলবো সেটাকে, একডাইসন হরমোন, যেটা হচ্ছে ঘাসফড়িং এর মোল্টিংটাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ তার দৈহিক বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করবে। দৈহিক বৃদ্ধি হলে তার যে খোলস মোচন করতে হবে সেটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে একডাইসন হরমোন। পরবর্তীতে আরেকটা গ্রন্থি আছে যেটার নাম হচ্ছে কর্পোরা অ্যালাটা। এই কর্পোরা অ্যালাটা থেকে হচ্ছে 2টা হরমোন আসবে। এখন যখন সে নিম্ফ অবস্থায় আছে তখন আসবে হচ্ছে জুভেনাইল হরমোন। এই জুভেনাইল হরমোন কি করবে, নিম্ফ দশা বৈশিষ্ট্যগুলোকে ডিফাইন করে দিবে। পরবর্তীতে যখন ঘাসফড়িংটা পূর্ণাঙ্গ হবে তখন এখান থেকে আসবে হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। এই গোনাডোট্রপিন হরমোনটা কি করবে, গোনাডোট্রপিন হরমোনটা ঘাসফড়িং এর জননাঙ্গের পরিপূর্ণতা দান করবে, স্ত্রী এবং পুরুষ ঘাসফড়িংকে পরস্পর আলাদা করবে, কেমন? আচ্ছা, পরবর্তীতে আরেকটা গ্রন্থি কোষ রয়েছে যার নাম হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা, এই কর্পোরা কার্ডিয়াকা গ্রন্থি কোষ থেকে কি হরমোন করিতে হবে, এখান থেকে আসবে হচ্ছে গ্রোথ হরমোন। আর গ্রোথ হরমোনের কাজ কি, গ্রোথ হরমোনের কাজ হচ্ছে ঘাসফড়িং এর দৈহিক বৃদ্ধি সাধন করবে। অর্থাৎ ঘাসফড়িং এর 4 ধরনের গ্রন্থি কোষ থেকে করিত 5টা হরমোন টোটাল ঘাসফড়িং এর একদম যে তোমার যে নিয়ম দশা থেকে শুরু করে পূর্ণাঙ্গ ঘাসফড়িং হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে ভূমিকা রাখবে, কেমন? তো এটা হচ্ছে একটা চার্ট আছে, এই চার্টটা হচ্ছে তোমরা দেখে একটু সুন্দর করে ব্রডলি যদি লিখে ফেলো তাহলে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই যে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটা কিন্তু তাহলে আমরা সলভ করে ফেলাম, কেমন? এর যে এই যে গ নাম্বার কোশ্চেনটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, যে ঘাসফড়িং রক্ত সংবহন প্রক্রিয়াটা, এটা কিন্তু আমি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। যদি কেউ এটা না বোঝো ভিডিওটা আরেকবার রিপিটেডলি দেখবে, আশা করি তোমার রক্ত সংবহন নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকবে না। ওকে, ঘাসফড়িং রক্ত সংবহন নিয়ে আশা করি কোনো সমস্যা
থাকবে না, কেমন? আচ্ছা, তো আজকে ক্লাসটা অনেকক্ষণ হলো, যারা এখনো লাইভটা শেয়ার করুন একটু শেয়ার করে দিও, প্রায় 1.5 ঘন্টা লাইভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু যাই, পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, ওকে, দেখি কোশ্চেনটা যে পঙ্গপাল নামধারী পতঙ্গটির দর্শন ইন্দ্রিয়, পঙ্গপাল নামধারী পতঙ্গ অর্থাৎ আমরা সেটা কি বলতেছি, লোকাস্ট, তাই না? লোকাস্ট কোনটা? লোকাস্ট কি? লোকাস্ট এটা হচ্ছে এক ধরনের ঘাসফড়িং। আচ্ছা, আমরা বুঝে গেলাম যে এটা একটা ঘাসফড়িং। ওকে, তো ঘাসফড়িং এর দর্শন ইন্দ্রিয় হলো পুঞ্জাক্ষী। ওকে, ফাইন। উজ্জ্বল আলোতে প্রাণীটি শুধুমাত্র উলম্ব আলোক রশ্মির মাধ্যমে দর্শন সম্পন্ন করে। বুঝলাম, উজ্জ্বল আলোতে উলম্ব আলোক রশ্মি, কথাটা কিন্তু একটু মাথায় রেখো, কেমন? আচ্ছা, আর মৃদু আলোতে দর্শন সম্পন্ন করতে উলম্ব ও তির্যক উভয় ধরনের আলোক রশ্মি ব্যবহার করে। দেখো তো কি বলা হয়েছে এখানে, একটা প্রাণীর কথা বলা হয়েছে, কোন প্রাণী? পঙ্গপাল, যেটা আমরা বুঝতেছি ঘাসফড়িং। দর্শন ইন্দ্রিয় কথা বলা হয়েছে কোনটা? পুঞ্জাক্ষী। এর কি করতে পারে? এর উজ্জ্বল আলোতে শুধুমাত্র সে উলম্ব আলোক রশ্মি নিয়ে কাজ করে, অর্থাৎ উলম্ব আলোক রশ্মি সে প্রতিবিম্ব গঠন করে। আর যখন উলম্ব আলোক রশ্মি থাকে না, অর্থাৎ যখন স্তিমিত আলো থাকে, তখন সে উলম্ব এবং স্তিমিত বা তির্যক যে কোনো আলোক রশ্মি নিয়ে প্রতিবিম্ব গঠন করতে পারে। এই পর্যন্ত ছিল আমাদের উদ্দীপক। আমরা উদ্দীপকটা আশা করি ধরতে পেরেছি। আচ্ছা, কোশ্চেনটা যদি আমরা দেখি, উদ্দীপক অনুসারে শুধুমাত্র উলম্ব আলোক দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব সচিত্র ব্যাখ্যা করে। ধরো, দেখো কি বলছে, উলম্ব আলোক রশ্মি দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব। আচ্ছা, আমরা জানি ঘাসফড়িং উলম্ব আলোক রশ্মি দ্বারা কোন প্রতিবিম্ব গঠিত হয় বলতো? উলম্ব আলোক রশ্মি দ্বারা অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? কোন প্রতিবিম্ব? অ্যাপোজিশন, বা এটাকে আরেকটা নাম কি? অ্যাপোজিশন প্রতিবিম্ব, এটার নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। কেমন? অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব গঠিত হয় উলম্ব আলোক রশ্মি দ্বারা, তাই না? আমরা এটা কিন্তু অলরেডি জানি। ওকে, আচ্ছা, এটার সচিত্র ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে উলম্ব আলোক রশ্মি ব্যাখ্যা করতে বলছে গ নাম্বার কোশ্চেনে, উলম্ব আলোক রশ্মি দ্বারা কিভাবে সে তার অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করে সেটা। ঘ নাম্বার কোশ্চেনটা একটু পড়ে নিই। ঘ নাম্বার কোশ্চেনে বলছে উল্লেখিত শেষ বাক্যটি, অর্থাৎ সে আরেক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে উলম্ব ও তির্যক দুই ধরনের আলোক রশ্মি ব্যবহার করে। অর্থাৎ সে এখানে কি কোনটা কথা বলছে? অ্যাপোজিশনের পাশাপাশি পরবর্তী কোশ্চেনে সে বলছে হচ্ছে কিসের কথা? সে বলছে হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্বের কথা। ওকে, তাহলে উভয় আলোক রশ্মি ব্যবহার করে, অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেন আমাকে বেসিক্যালি কোনটা ব্যাখ্যা করতে বলছে? ঘাসফড়িং এর সুপার পজিশনের কথা। কেমন? সুপার পজিশন প্রতিবিম্বের কথা। ওকে, সুপার পজিশন প্রতিবিম্বের কথা। ওকে, সুপার পজিশন প্রতিবিম্বের কথা বলা হয়েছে ঘ নাম্বারে। কেমন? আচ্ছা, তো সুপার পজিশন প্রতিবিম্ব গঠন এবং অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন দুইটা গঠনের যেহেতু গ নাম্বারটা শুধু হচ্ছে সচিত্র ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ তোমার চিত্রটা দিয়ে একটু বর্ণনা দিলে হবে। আর ঘ নাম্বারটা হচ্ছে মানে তোমার একটু কি বলে এটাকে, যে একটু থিওরিটিক্যালি একটু ব্যাখ্যা করতে বলছে। ওকে, তুমিও চেষ্টা করবো দুইটা চিত্র দিয়ে দেবো। আমরা একটু চিত্রটা দেখবো, আমি চিত্রটা তোমাদের জন্য সেভ করে রেখেছি। তো চিত্রটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, দেখো, আচ্ছা, এটা হচ্ছে আমার চিত্র। ওকে, এই যে দেখো চিত্রটা, দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে, আমরা জানি যে পুঞ্জাকির গঠন ও কাজের এককে বলে আমরা কি? ওমাটিডিয়াম, তাই না? পুঞ্জাকির গঠন ও কাজের এককে আমরা ওমাটিডিয়াম বলতেছিলাম, মনে আছে এটা? আচ্ছা, যেহেতু পুঞ্জাকির গঠন ও কাজের এককে আমরা ওমাটিডিয়াম বলতেছি, তারপরে যদি আমরা একটু চিন্তা করি যে ওমাটিডিয়াম তাহলে আর কি হতে পারে এই ক্ষেত্রে বলতো? ওমাটিডিয়াম নিয়ে কি হবে? একটা পুঞ্জাকি গঠিত হবে, তাই না? ওমাটিডিয়াম নিয়ে একটা পুঞ্জাকি গঠন হবে। তো ওমাটিডিয়াম নিয়ে যেহেতু পুঞ্জাকি গঠিত হবে, তাহলে পুঞ্জাকের পার্টগুলো যদি আমরা একটু দেখতে চাই, কি কি পার্ট রয়েছে দেখো তো। এই যে সবার প্রথমে কর্নিয়া, তারপর কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন, তারপরে দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। একটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, দেখো তো পেয়েছো কিনা? আরেকটাকে বলবো হচ্ছে আমরা এই যে রেটিনাল রঞ্জক আবরণী। এই দুইটা নিয়ে আমাদের মেকানিজমটা হবে। কেমন? আইরিশ রঞ্জক আবরণী নিয়ে আর হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী নিয়ে। আচ্ছা, কি কি মেকানিজম আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যে ভাই যখন মোজাইক প্রতিবিম্ব, বলতো মোজাইক প্রতিবিম্ব কখন গঠিত হবে? যখন কি থাকবে? যখন হচ্ছে কেমন আলোক রশ্মি থাকবে? তখন হচ্ছে উলম্ব আলোক রশ্মি থাকবে, তাই না? মোজাইক প্রতিবিম্ব গঠিত হবে যখন যখন কি থাকবে? যখন উলম্ব আলোক রশ্মি থাকবে। আচ্ছা, যদি উলম্ব আলোক রশ্মি ক্ষেত্রে চিন্তা করি, যে দেখো আমার এই যে আমি যে একটা তোমার জাস্ট এ মিনিট, ওকে, আচ্ছা, তো আমরা যদি এক্স, এটা যদি চিন্তা করি এক্স ওয়াই জেড তিনটা যদি পয়েন্টের কথা চিন্তা করি আমরা, জাস্ট এ মিনিট, আমার একটু একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এক্স ওয়াই এবং জেড এই তিনটা বিন্দুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই তিনটা বিন্দু অর্থাৎ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে এই তিনটা হচ্ছে কেমন আলোক রশ্মি বলতো? এটাকে আমরা এই যে দেখো একটা খাড়া লাইন চলে আসছে না ভাইয়া, একটা খাড়া লাইন, এই যে আমি যে সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এই তিনটাকে আমরা উলম্ব আলোক রশ্মি হিসেবে চিন্তা করবো। কেমন? উলম্ব আলোক রশ্মি উৎস হিসেবে চিন্তা করবো। ওকে, আচ্ছা, যেহেতু এই তিনটে উলম্ব আলোক রশ্মি, তাহলে উলম্ব আলোক রশ্মি হচ্ছে কি হবে? এই যে প্রথমে
কর্নিয়াতে তোমার আপতিত হওয়ার পরে কি হবে, সরাসরি ভিতরে চলে যাবে, তাই না? আচ্ছা, যখন আমাদের মোজাইক প্রতিবিম্ব গঠিত হবে, মোজাইক প্রতিবিম্ব যখন গঠিত হবে তখন কি হবে, তখন এই যে তোমার এখানে কি থাকবে জানি, এখানে একটু আগে বলছিলাম না, এই যে এখানে একটাই থাকে আইরিশ রঞ্জক আবরণী আর নিচে থাকে রেটিনাল রঞ্জক আবরণী, মানে এরা হচ্ছে একটা আবরণ। কেমন? যখন আমাদের একটা উলম্ব আলোকরশ্মি পড়বে অর্থাৎ দিনের আলোয়, এই আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণীটা প্রসারিত অবস্থায় থাকবে। ওকে, উপরে দেখো তো কি আছে ভাই, আইরিশের নিচে আইরিশ রঞ্জক আবরণী আছে, আর নিচে নিচে থাকবে, নিচের দিকে থাকবে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। কেমন? এখন তুমি দেখো আইরিশ রঞ্জক আবরণী যদি নিচের দিকে থাকে এবং রেটিনাল রঞ্জক আবরণী যদি আরো নিচের দিকে থাকে, তাহলে কি হবে, এর পার্শ্ববর্তীতে তুমি যদি আরেকটা ধরো, তুমি এই যে এই পার্টটুকু, এই পার্টে যদি তুমি আরেকটা ইয়ের ক্ষেত্রে চিন্তা করো, তুমি যদি এখানে আরেকটা কি বলে এটাকে, যে আরেকটা যদি তুমি ওমাটিডিয়ামের কথা চিন্তা করো, তাহলে দুইটা ওমাটিডিয়াম পরস্পর কি হবে, সেপারেটেড থাকবে না? কেমন? তার মানে কি হয়েছে, আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত থাকার ফলে উজ্জ্বল আলোতে যখন মোজাইক প্রতিবিম্ব গঠিত হবে, তখন প্রত্যেকটা ওমাটিডিয়াম আলাদা আলাদাভাবে কি করবে, কাজ করবে। কেমন? প্রত্যেকটা ওমাটিডিয়াম আলাদা আলাদাভাবে কাজ করবে। তাহলে কি হবে, এই যে ওমাটিডিয়াম, হ্যাঁ এই যে সেপারেটেড একটা ওমাটিডিয়াম পাচ্ছি না আমরা এখানে, দেখো আমি একটু ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই যে সেপারেটেড একটা ওমাটিডিয়াম, কেমন, এই যে সেপারেটেড একটা ওমাটিডিয়াম, হ্যাঁ এই ওমাটিডিয়ামটা সে একটা নির্দিষ্ট একটা প্রতিবিম্ব গঠন করবে এখানে। ওকে, একটা ছোট প্রতিবিম্ব বা একটা মোজাইকের মতো খন্ড খন্ড প্রতিবিম্ব গঠন করবে। আবার পরবর্তীতে দেখো এই যে আরেকটা তোমার ওমাটিডিয়াম, যেহেতু এখানেও রেটিনাল রঞ্জক আবরণী এবং হচ্ছে তোমার আইরিশ রঞ্জক আবরণী প্রসারিত অবস্থায় আছে, অর্থাৎ এটা এই রাস্তাটা ক্লোজ আছে, দ্যাটস ওয়াই কি হবে, দ্যাটস ওয়াই এই যে তোমার শুধুমাত্র প্রত্যেকটা ওমাটিডিয়াম আলাদা আলাদাভাবে কাজ করবে। কেমন? আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ওমাটিডিয়াম কাজ করবে, এবং এই যে তির্যকভাবে আপতিত আলোকরশ্মি আছে না, যদি আমি একটু অন্য একটা কালার দিয়ে ধরো হলুদ কালার দিয়ে দেখাই, এই যে তির্যকভাবে আপতিত আলোকরশ্মি দেখো তো, এই যে এখানে বাধা পেয়ে যাবে না, সে কি ভিতর প্রবেশ করতে পারবে? অন্য কোনো এই পাশেটায় যাওয়ার কি কোনো সুযোগ রয়েছে? এই পাশেটায় যাওয়ার কোনো সুযোগ রয়েছে? সুযোগ কিন্তু নেই। তার মানে তখন সে কেবলমাত্র উলম্বিক আলোকরশ্মিটাই ব্যবহার করতে পারবে। যদি আমি একটু সামারি করি, তাহলে কি হবে, দিনের আলোয় যখন পর্যাপ্ত আলো পাওয়া যাবে, বা যখন হচ্ছে তোমার উলম্ব আলোকরশ্মি আপতিত হবে কোনো একটা ওমাটিডিয়ামে, তখন সে ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী প্রসারিত অবস্থায় থাকবে, ফলে প্রত্যেকটা ওমাটিডিয়াম এক একটা আরেকটা থেকে পৃথক থাকবে, ফলে প্রত্যেকটা ওমাটিডিয়াম এক একটা নির্দিষ্ট ইউনিট হিসেবে কাজ করবে এবং নিজে একটা ছোট মোজাইকের মতো একটা প্রতিবিম্ব গঠন করবে। এরূপ যদি 2000টা আলাদা আলাদা ওমাটিডিয়াম নিয়ে একটা পুঞ্জাকে গঠিত হয়, এরকম 2000টা প্রতিবিম্ব একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ সচিত্র ফুটে উঠবে। কেমন? যেহেতু এই একটা চিত্র খন্ড খন্ড চিত্রের সমন্বয়ে গঠিত হচ্ছে, অর্থাৎ ছোট ছোট মোজাইকের সমন্বয়ে গঠিত হচ্ছে, দ্যাটস ওয়াই এই ধরনের প্রতিবিম্বকে বলবো হচ্ছে আমরা মোজাইক প্রতিবিম্ব। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে কোনটা কাজ, কোন আলোকরশ্মি কাজ করবে, কেবলমাত্র উলম্বিক আলোকরশ্মি, তাই না? কেবলমাত্র কেমন, কেবলমাত্র উলম্বিক আলোকরশ্মিটাই কাজ করবে এই ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, পরবর্তীটা যদি দেখি আমরা সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে কি হবে। সুপারপজিশন প্রতিবিম্বের ক্ষেত্রে দেখো ভাইয়া, যখন সুপারপজিশন প্রতিবিম্বটা কখন হবে, সুপারপজিশন প্রতিবিম্বটা হবে, আমরা যদি আগে কিন্তু বলে আসছিলাম কখন হবে, যখন কি থাকবে, যখন স্তিমিত বা তির্যক আলোকরশ্মি থাকবে, তাই না? যখন হচ্ছে তির্যক আলোকরশ্মি থাকবে, তির্যক আলো থাকবে। আর তির্যক আলোকরশ্মি কখন থাকে, সূর্য কখন তির্যক ভাবে আলো দেয় বলতো, যখন কি হবে, যখন সন্ধ্যা হয়ে আসবে বা যখন বেলা ডুবে যাবে, বা সন্ধ্যার মুহূর্তে বা বিকালের দিকে কিন্তু সূর্য তির্যক আলোকরশ্মি দেয়, এবং সকালের সময় সূর্য তির্যক আলোকরশ্মি দেয় ভোরে, যখন সূর্য উদিত হয় এবং যখন সূর্য অস্ত যায়। তো যখন তির্যক আলোকরশ্মি দিবে তখন কি হবে, তখন হচ্ছে দেখো এই যে এক্স ওয়াই জেড তিনটা চিত্র যদি আমরা দেখি, তিনটা বিন্দু যদি আমরা দেখি, এখান থেকে কিছুটা উলম্বিক আলোকরশ্মি আসবে, সে তো কাজ করবে, সে তো সরাসরি চলে যাবে, বাট তির্যক আলোকরশ্মিটা ধরো আমরা যদি এক্স থেকে আরেকটা তির্যক আলোকরশ্মি গেল, সে কি করবে, এই যে এই মাঝখানেটা দিয়ে ঢুকে, দেখো তো এই যে দেখো তো এখানে ঢুকে গেছে না, আরেকটার ভিতর ঢুকে যাবে না, আরেকটার ভিতর ঢুকে যাবে কিনা, তারপর দেখো এই যে এখান থেকে আসে আরেকটার ভিতর ঢুকে যাবে কিনা, হ্যাঁ। তার মানে যখন তির্যক আলোকরশ্মি থাকবে, তখন এই যে এখানে যে আমাদের রেটিনাল রঞ্জক আবরণী যে আছে, সেটা আগেরটার চেয়ে, দেখো তো আমি যদি এই চিত্রটা একটু মুছে দেই, মুছে দিব না, আচ্ছা আগেরটার ক্ষেত্রে দেখো তো এই যে অনেক বড় একটাই ছিল না, এই যে অনেক বড় একটা প্রসারিত রঞ্জক আবরণী ছিল না, দেখো তো প্রসারিত ছিল না রঞ্জক আবরণীটা, কখন ছিল, যখন উলম্বিক আলোকরশ্মি। বাট যখন তোমার তির্যক আলোকরশ্মি পড়লো, তখন কি হলো, এই যে রঞ্জক আবরণী সংকুচিত হইলো। আর রঞ্জক আবরণী সংকুচিত হইলে কি হবে, ধরো এটা একটা ওমাটিডিয়াম, কেমন, আর এটা হচ্ছে একটা ওমাটিডিয়াম, হ্যাঁ দুটো ওমাটিডিয়াম পাশাপাশি। এখন তুমি দুইটা ওমাটিডিয়ামকে যদি মাঝখানে তুমি এভাবে লাইন টেনে দাও, তাহলে কি হয়ে যাবে, তারা আলাদা সেপারেটেড হয়ে যাবে। বাট তুমি যদি করার যে না ভাই আমি এখানে কোনো লাইন টানলাম না, হ্যাঁ এখানে লাইন থাকলো না, এখানে লাইন না থাকার ফলে কি হবে বলো তো, ওমাটিডিয়ামে
এই ওমাটিডিয়ামের আপতিত তির্যক আলো তার পার্শ্ববর্তী কোনো ওমাটিডিয়ামে চলে যাবে, এখান থেকে আপতিত তির্যক আলো তার পার্শ্ববর্তী একটা ওমাটিডিয়ামে চলে যাবে, কেমন, গিয়ে সেইখানে সে প্রতিবিম্ব গঠন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তির্যক এবং উলম্বিক উভয় আলোক রশ্মি প্রতিবিম্ব গঠন করতে পারবে। বুঝতে পারছি কেন বেসিক্যালি করতে পারলো? কারণ অনুজ্জ্বল আলোতে কি হইলো, রেটিনাল রঞ্জক আবরণী, এই যে দেখো আমরা আগের চিত্রতে বুঝাইছিলাম রেটিনাল রঞ্জক আবরণী, এই যে রেটিনাল রঞ্জক আবরণী অর্থাৎ এই যে আবরণটা এইটা এবং আইরিশ রঞ্জক আবরণী এই উভয়ই সংকুচিত অবস্থায় থেকে ছোট হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই যে রেটিনুলার কোষ অর্থাৎ র্যাবডোম যেটা সেটা উন্মুক্ত হবে, একটা থেকে আলোক রশ্মি আরেকটা চলে যাবে, পার্শ্ববর্তী র্যাবডোমে চলে যাবে, ফলে সেটা তির্যক আলোক রশ্মি হোক ডাজেন্ট ম্যাটার, সে প্রতিবিম্ব গঠন করতে পারবে। কেন? নিজেরটাতে না পড়লো, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে গিয়ে সে আলোক রশ্মিটা প্রতিবিম্ব গঠন করবে। ওকে, আর অবশ্যই উলম্বিক আলোক রশ্মি গঠন করতে পারবেই। ওকে, তো আমরা তার মানে বুঝলাম যে মোজাইক প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের কেবলমাত্র কখন গঠিত হবে, কখন তোমার যে একটা প্রতিবিম্ব গঠিত হবে, যখন কেবলমাত্র কি থাকবে, উলম্বিক আলোক রশ্মি থাকবে, তাই না? কেবলমাত্র উলম্বিক আলোক রশ্মি থাকবে। আর সুপার পজিশনের ক্ষেত্রে কখন আমরা প্রতিবিম্ব গঠন করতে পারবো, যখন তির্যক থাকবে আর উলম্বিত থাকবে, অর্থাৎ সে তির্যকেও করতে পারবে, শুধু তির্যক আসলে সেটাও করতে পারবে, বাট তোমার সেক্ষেত্রে যদি তুমি কোনো উলম্বিক আলোক রশ্মি দাও সেক্ষেত্রেও সে প্রতিবিম্ব গঠন করতে পারবে। আশা করি এই যে ঘাসফড়িং এর মানে মোস্ট ক্রিটিক্যাল একটা টপিক, যে তোমার যে দর্শনের কৌশল বলো বা তোমার যে এটা কি বলে, এটাকে বলা হচ্ছে ঘাসফড়িং এর তোমার পুঞ্জাক্ষীর কার্যপ্রণালী বা কার্যকৌশলটা কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। তুমি যদি এটা যদি আমি প্রায় 2-1 বার করে রিপিটেড ভাবে বলেছি, তুমি যদি তারপর না বুঝো কাইন্ডলি পরে ভিডিওটা একটু দেখে নিবে, জানো তোমরা এই ভিডিওটা পরবর্তীতে, এখন তো ফেসবুকে লাইভ হচ্ছে, এটা ইউটিউবে তোমার সেভ আকারে থাকবে আমাদের প্লে লিস্টে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা এই ভিডিওটা পরবর্তীতে আবার একটু দেখে নিও, তাহলে আশা করি তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি এটা নিয়ে কোনো সমস্যা থাকে আমাদের টুটলস একাডেমি গ্রুপে পোস্ট করিও, আমি ইনশাল্লাহ সলভ করে দিব, কেমন? আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটি এটা নিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করলাম। তাহলে হচ্ছে আমরা যদি আবার কোশ্চেনের দিকে ফেরত যাই, তাহলে আমাদের কোশ্চেনটা বেসিক্যালি ছিল হচ্ছে যে শেষ বক্রে অর্থাৎ সুপারপজিশন এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের গঠন এবং এর কৌশল টৌশল। ওকে, তো আমরা মোটামুটি এগুলো কমপ্লিট, আমরা মোটামুটি এই কোশ্চেনটা তাহলে কমপ্লিট করলাম। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যেতে পারি, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো, জীববিজ্ঞান ক্লাস শিক্ষক ক্লাসে কি করলেন, পাঠ্যসূচি ভিত্তিক একটা পতঙ্গের শারীরবৃত্তীয় কার্যকরী বর্ণনা করতে বললেন যে রেচন অঙ্গটি অনেকগুলো সূক্ষ্ম নালিকা দ্বারা গঠিত। আচ্ছা, দর্শন অঙ্গটি আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করতে সক্ষম। দেখো কোশ্চেন কিন্তু অলরেডি ধরে ফেলা হয়েছে, তোমার উদ্দীপকটা পড়ে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কোশ্চেনে কি চেয়েছে বা তোমাকে কি আনসার করতে হবে বা তোমার কোন সাপেক্ষে তোমাকে মানে মাথাটা খাটাতে হবে, কেমন? কি বলছে এখানে, যে একটি পতঙ্গের কথা বলছে, পাঠ্যসূচিভুক্ত পতঙ্গ কোনটা, এক কথায় আনসার দাও। আনসার হচ্ছে কি, কিসের কথা বলছে ভাই, ঘাসফড়িং এর কথা বলছেন, তাই না? আগে তো পাঠ্যসূচিতে ঘাসফড়িং ছিল না, আগে ছিল কি, যখন 2013-14 সালে সিলেবাস ছিল এইচএসসির, তখন ছিল হচ্ছে আরশোলা। এখন আরশোলাটাকে প্র্যাকটিক্যালি দিয়ে ঘাসফড়িংটাকে তোমাকে দিয়ে দিচ্ছে, কেমন? আচ্ছা, তো পতঙ্গ ঘাসফড়িং বুঝলাম, আর ঘাসফড়িং এর কি থাকে, রেচন অঙ্গনগুলো সূক্ষ্ম নালিকা। দেখো ঘাসফড়িং বলছে তার রেচন অঙ্গ বলছে, তার মানে কিন্তু তোমার বুঝে যাওয়া উচিত এখানে কিসের কথা বলছে ভাইয়া, এখানে মালপিজিয়ান নালিকার কথা বলছে, তাই না? এখানে মালপিজিয়ান নালিকার কথা বলছে, মালপিজিয়ান নালিকার কথা বলেছে। ওকে, তোমাকে এখানে কিন্তু সূক্ষ্ম নালিকা এটা না বললেও হইতো, তুমি ঘাসফড়িং রেচন অঙ্গ মানে হচ্ছে মালপিজিয়ান নালিকা। আচ্ছা, তারপরে বলছে এর দর্শন অঙ্গটি বিভিন্ন আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করে। আচ্ছা, আলোর ভিন্নতার উপর যে এর দর্শন অঙ্গন কোনটা বলতো, দর্শন অঙ্গন হচ্ছে আমরা বললাম পুঞ্জাক্ষী, তাই না? পুঞ্জাক্ষী। আচ্ছা, পুঞ্জাক্ষী যে আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব সৃষ্টি করে, কিন্তু আমরা জাস্ট একটু আগে পড়ায় আসলাম। ওকে, কি কি প্রতিবিম্ব গঠন করে পুঞ্জাক্ষী, একটাকে বলতেছে আমরা অ্যাপোজিশন, তাই না, বা মোজাইক, একটাকে বলতেছে হচ্ছে মোজাইক, আরেকটা কি বলতেছে, একটা বলতে হচ্ছে সুপার পজিশন, কেমন? মোজাইক আর হচ্ছে সুপার পজিশন, মোজাইক বা অ্যাপোজিশন আর হচ্ছে সুপার পজিশন। ওকে, একটু আগে কিন্তু এর মেকানিজমটা বুঝিয়ে আসছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা একটু যাই, উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রথম উক্তিটি গঠন বিন্যাস উল্লেখ করে। শিক্ষক প্রথমে কি বলছিলেন, ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটা, মালপিজিয়ান নালিকা। তাহলে মালপিজিয়ান গঠন নালিকা গঠন বর্ণনা করতে বলছে। ভাই তোমরা যারা ক্লাসটা প্রথম থেকে দেখতেছো আজকে বা সিকিউ প্রথম থেকে দেখতেছো, তারা জানো যে আমি এই যে একটা চিত্রের মাধ্যমে মালপিজিয়ান নালিকার টোটাল একদম তোমার যে জীবন বৃত্তান্ত পুরা 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করে আসছি, কেমন? একটা মালপিজিয়ান নালিকার কি কি থাকে, কি কি পার্ট, তো এই পার্টটুকু তোমার বোঝার জন্য তুমি আগের পার্টটুকু দেখে নিও, তাহলে হচ্ছে আমার ভিডিওটা লেন্দি হবে না, কেমন? আচ্ছা, তো তারপর যদি আমরা একটু যাই, কি কোশ্চেন ছিল যে উদ্দীপকের অনুযায়ী শিক্ষকের দ্বিতীয় উক্তিটা কি ছিল, যে আলোর ভিন্নতার উপর ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠিত। এটা কিন্তু জাস্ট আমরা একটু মাত্রই মানে একটু আগে কিন্তু আমরা এই চিত্রটা দেখে আসলাম, তাই না? এর একদম শেষের যে চিত্রটা, অর্থাৎ এই যে দেখো এই চিত্রটা,
এই থিটা কি বলা আছে যে এই থিটা দেখো আমরা জানি যখন উলম্বিক আলোকরশ্মি পড়বে, উলম্বিক আলোকরশ্মি কখন পড়ে ভাইয়া? উলম্বিক আলোকরশ্মি পড়ে হচ্ছে দিনের বেলা, তাই না? দিনের বেলা, দিনের বেলা। আর তির্যক কিংবা স্থিমিত আলোকরশ্মি কখন পড়ে বলো তো? তির্যক বা স্থিমিত আলোকরশ্মি পড়ে হচ্ছে রাতের বেলা, রাতের বেলা বা যখন কি থাকে রাতের বেলা বা যখন আলো কম থাকে, তাই না? আলো কম থাকে, আলো কম থাকে, আলো কম থাকে, অর্থাৎ কখন? রাতের বেলা বা সন্ধ্যাবেলা। কেমন? সন্ধ্যাবেলা। আচ্ছা, রাতের বেলা বা সন্ধ্যাবেলা হচ্ছে তোমার আলো কম থাকে যখন, তখন কি হয়? তখন সূর্যটা যেহেতু অস্ত যায়, অস্ত যাওয়ার সময় কি হয়? সে তির্যক ভাবে ভূপৃষ্ঠে আলো ফেলে। ওকে, আর কখন? আর হচ্ছে যখন সূর্যটা উদিত হয়, উদিত হওয়ার সময় কিন্তু সূর্যটা তির্যক ভাবে আলো ফেলে। তো এই দুটো সময় যখন সূর্য তির্যক ভাবে আলোক দিবে, যখন আলোর প্রখরতা কম থাকবে, তখন সে সুপারপজিশন প্রতিবিম্বের মাধ্যমে সে বিম্ব তৈরি করবে। আর যখন উলম্বিক আলোকরশ্মি পড়বে, অর্থাৎ আমরা ভর দুপুরের কথা চিন্তা করতে পারি বা সকাল 11টা 12টা এই ক্ষেত্রে চিন্তা করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে কি উলম্বিক আলোকরশ্মি পড়বে, তখন সে মোজাইক প্রতিবিম্বের মাধ্যমে সে তার কি বিম্ব গঠন করবে। ওকে, আশা করি এইটুকু বুঝাতে পেরেছি। এইটুকু যদি বুঝো তাহলে এইটুকু একটু আগে কিন্তু আমি বিস্তারিত বর্ণনা করছি, তাই এখন আমি রিপিট করতে গেলাম না। তো ওইটা যদি বুঝো তাহলে তোমার এই কোশ্চেনটা কিন্তু আনসার তোমার অলরেডি করতে পারবে, তাই না? এই কোশ্চেন আনসারটা কিন্তু করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি, আমাদের মনে হয় শেষ সিকিউ কোশ্চেন এটাই। ওকে, কি বলেছে এখানে? কৃষিবিদ সামাদ সাহেব, ভালো কথা, ফসলের জন্য ক্ষতিকর একটি পতঙ্গ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে হিন্টস কি দিচ্ছে? ফসলের জন্য ক্ষতিকর বলতে পারে, রেচনঙ্গ মালপিজিয়ান নালিকে বলতে পারে, তারপর তোমাকে আরো হিন্টস দিতে পারে হচ্ছে যে কি থাকবে এখানে? এখানে থাকবে হচ্ছে যে তোমার পুঞ্জাকি থাকতে পারে, তারপর তোমার বলতে পারে যে ভিন্ন ভিন্ন দর্শন কৌশল থাকতে পারে। এই টাইপের যত হিন্টস দিবে তোমাকে, তত তোমাকে আরো শিওর মানে তোমার অ্যাসিউম করে নিতে হবে যে আসলে এই জিনিসটা আমাকে ঘাসফড়িং নিয়ে বলছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা বললাম যে ফসলের জন্য ক্ষতিকর একটি পোকা যা আলোক সংবেদী অঙ্গ দেখিয়ে বললেন। আচ্ছা, আলোক সংবেদী অঙ্গ এবং ফসলের জন্য ক্ষতিকর, বুঝে গেলাম এটা ঘাসফড়িং। আচ্ছা, যেটা কি করতে পারবে? স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টিকারী অসংখ্য কার্যকরী একক নিয়ে যাত্রা গঠিত হবে। কেমন? আচ্ছা, এখন আমাকে বলো তো ভাইয়া, স্পষ্ট আর অস্পষ্ট প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি? স্পষ্ট প্রতিবিম্ব কোনটা? ওই যে একটু আগে বর্ণনা করে আসছিলাম, কোনটা আসছিলাম ভাইয়া? মোজাইক প্রতিবিম্ব, তাই না? একটু আগে আমরা মোজাইক প্রতিবিম্ব বলছিলাম না, সেটা হচ্ছে স্পষ্ট প্রতিবিম্ব। আর অস্পষ্ট প্রতিবিম্ব বলতে আমরা কোনটাকে বুঝি? আমরা বুঝি হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব, সরি সুপার পজিশন প্রতিবিম্বকে। কেমন? কোনটাকে বুঝি আমরা? সুপার পজিশন প্রতিবিম্বকে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাপোজিশন এবং সুপার পজিশন প্রতিবিম্ব গঠিত হবে কিসের মাধ্যমে? ঘাসফড়িং পুঞ্জাক্ষীর মাধ্যমে। আর পুঞ্জাক্ষীর কার্যকরী একক কোনটা বলতো? কার্যকরী একক হচ্ছে পুঞ্জাক্ষীর কার্যকরী একক কোনটা? পুঞ্জাক্ষীর কার্যকরী একক হচ্ছে ওমাটিডিয়াম, তাই না? ওমাটিডিয়াম। আচ্ছা, তো ভাই কোশ্চেনে কি বলছে দেখি? উল্লেখিত অঙ্গের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র এঁকে দেখো। উল্লেখিত অঙ্গ, অঙ্গ মানে কোনটাকে বোঝাচ্ছি ভাইয়া? সংবেদী অঙ্গ কোনটা? ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, যেটা আমরা কিন্তু কি প্রথম সিকিউতে সলভ করে আসছি। কেমন? যদি আমি চিত্রটা আরেকবার তোমাদের দেখাই, দেখো এই যে এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের, এই যে এটা যদি একটা ওমাটিডিয়াম হয়, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। কেমন? এটা কিন্তু আমরা প্রথম সিকিউ সলভ করে বলছিলাম, কিন্তু এটা 3 স্টার টপিক, একদম 3 স্টার টপিক, এটা তোমার জানতেই হবে। কেমন? এই চিত্রটা ফিগারটা তোমার আঁকতে হবে, চিত্র অবশ্যই আঁকতে হবে। এই টাইপের কোশ্চেন আসলে চিত্র না দিলে কিন্তু মার্কস দিবে না, চিত্র অবশ্যই দিতে হবে। কেমন? তাহলে তুমি এই চিত্রটা দিলে যে কি কি থাকবে ভাই? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, তারপর এখানে থাকবে আইরিশ সঞ্চয় আবরণী, নিচে থাকবে রেটিনাল সঞ্চয় আবরণী, এখানে থাকবে রেটিনুলার কোষ থাকবে, আর মাঝখানে থাকবে হচ্ছে র্যাবডম। ওকে, তো মোটামুটি তুমি এই চিত্রটাকে একটু ব্যাখ্যা দিলে কিন্তু তোমার কি হয়ে যাবে? আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু এটা নিয়ে আমি প্রিভিয়াসলি বলে আসছি, খুব অনেক মানে বড় মানে ব্রডলি ব্যাখ্যা দিয়েছি, দ্যাটস আমি এখানে আর এটা নিয়ে কথা বলতেছি না। তোমরা যদি এই স্টেজে কেউ এসে ভিডিওটা দেখো, তাহলে এর আগের পোর্শনটুকু, অর্থাৎ এই ভিডিওরই একটু তুমি ব্যাকওয়ার্ডলি যায় একটু পার্টটুকু দেখে এসো। কেমন? আচ্ছা, তো তারপরে কোশ্চেনটা যদি দেখি, উল্লিখিত প্রতিবিম্ব তৈরির ভিন্নতা আলোর প্রাচুর্যের উপর নির্ভরশীল। দেখো ভাই, আমরা এই যে ইমিডিয়েট আগে যে কোশ্চেনটা সলভ করে আসলাম না, এই যে আলোর ভিন্নতার উপর ভিত্তি করে, দেখো এই কোশ্চেনটা কি ছিল? এখানে আলোর ভিন্নতার উপর সৃষ্টি করে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? তারপরে আমরা যাই এই যে এই চিত্রটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে আসছিলাম, মনে আছে? এই চিত্রটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে আসছিলাম। এইখানেও সেম কোশ্চেন চাইছে যে প্রতিবিম্ব তৈরি ভিন্নতা, কেন ভিন্নতা হয়? কারণ সেখানে কি থাকে? আলোর প্রাচুর্যের ভিন্নতা থাকে। যখন উজ্জ্বল আলো থাকবে তখন একটা প্রতিবিম্ব হবে, তাই না? যখন উজ্জ্বল আলো থাকবে তখন একটা প্রতিবিম্ব হবে। আর যখন স্থিমিত আলো থাকবে বা আলোক রশ্মি কি থাকবে? উলম্বিক থাকবে না, মানে তির্যক থাকবে। স্থিমিত আলোতে আরেকটা প্রতিবিম্ব হবে, তেমন কেমন? স্থিমিত আলোতে আরেকটা প্রতিবিম্ব হবে। তো আমি এই যে এই ব্যাখ্যাটা কিন্তু একটু আগে কিন্তু আমি এই চিত্রের মাধ্যমে করে আসছি। ওকে, তো তাহলে তুমি হচ্ছে এই চিত্রটা যদি একটু দেখে নাও, মোটামুটি তোমার হচ্ছে মানে একটু এই ভিডিওটা পরে লাইভটা শেষ হলে তুমি হচ্ছে আবার একটু তোমার ব্যাকওয়ার্ডে যায় তুমি এটা একটু ওই পার্টটুকু যদি আরেকবার দেখে নাও, তাহলে কিন্তু তোমার মোটামুটি
এই যে তীব্র আলো অর্থাৎ তোমার উলম্বিক আলোকরশ্মি দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব এবং তোমার তীর্যক আলোকরশ্মি দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব, এই দুইটা দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব, একটা হচ্ছে তোমার মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন, আর একটা হচ্ছে সুপারপোজিশন প্রতিবিম্ব। দুইটার সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। এর মাধ্যমে কিন্তু আমাদের সিকিউ শেষ হলো। তাহলে আমি যদি একটু ওভারঅল যদি একটু তোমাকে একটু রিভিউ করে দিই অধ্যায়টা, তাহলে দেখো তো তোমার ক নাম্বারের জন্য আর খ নাম্বারের জন্য আমি আর বলবো না, কারণ ক খ এর জন্য কি আমরা অলরেডি কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করে আসছি। শোনো, আমি আজকে ক্লাসে ক খ এর জন্য যেগুলো সলভ করেছি, আজকে যেগুলো সলভ করেছি একদম লিখে দিলাম, হ্যাঁ, যেগুলো সলভ করেছি আজকে ক্লাসে, যেগুলো সলভ করিয়েছি, যেগুলো সলভ দিয়েছি, এর বাইরে, হ্যাঁ, যেগুলো সলভ করাইছি এর বাইরে কোনো ক খ না পড়লেও চলবে। এই ঘাসপুরিংয়ের জন্য যেগুলো সলভ করেছি এগুলো পড়লে মোটামুটি 100% তুমি কমন পাবা। বুঝতে পারছো ভাইয়া? যেগুলো সলভ করছে এগুলো পড়লে 100% কমন পাবে, একদম মানে এর কোনো ব্যতিক্রম হবে না। কেমন? আচ্ছা, এখন গ নাম্বার আর ঘ নাম্বারের ক্ষেত্রে কি করবা, তাই না? আচ্ছা, অবশ্যই তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে ভাইয়া, একটা উদ্দীপক দেওয়া থাকবে, এখানে একটা উদ্দীপক থাকবে, তাই না? এখানে একটা উদ্দীপক থাকবে। আচ্ছা, তো গ আর ঘ এর ক্ষেত্রে কি করবা, তোমার যে উদ্দীপক থাকবে এই উদ্দীপক থেকে তোমাকে আগে কোশ্চেনটা ধরতে হবে। উদ্দীপক থেকে তুমি আগে কোশ্চেনটা ধরবা, প্রশ্ন ধরতে হবে বা কোশ্চেনটা আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার পরে তুমি গ নাম্বার যখন আনসার করতে তুমি দেখবা কয়েকটা টাইপ। কি টাইপ হতে পারে গ নাম্বারে, দেখো তো কি কোশ্চেন হতে পারে। এক নাম্বার যদি আমি কোশ্চেনটা বলি, একটা টাইপ যদি কি হতে পারে গ নাম্বারে, একটা যদি আমি সরাসরি লিখেই দেই যে গ নাম্বারের ক্ষেত্রে একটা টাইপ কি হতে পারে, একটা টাইপ হতে পারে হচ্ছে মালপিজিয়ান নালিকা নিয়ে কোশ্চেন হতে পারে, তাই না? গ নাম্বারের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা নিয়ে কোশ্চেন হতে পারে। তোমার কোনো হিন্টস দিয়ে দিল, হিন্টস দিয়ে মালপিজিয়ান নালিকা নিয়ে কোশ্চেন হতে পারে, তাহলে তোমাকে অবশ্যই মালপিজিয়ান নালিকা, এর গঠন, এর হচ্ছে তোমার কার্যপ্রণালী, এর রেচন পদ্ধতি সবকিছু একটু ইন ডিটেলস পড়তে হবে। যদি তুমি আগে একাডেমিক্সে নাও পড়ে থাকো, আজকে ক্লাসে আমি মোটামুটি একটু আগে কিন্তু মালপিজিয়ান নালিকা একটা চিত্র সহ কভার করছি, একদম পুরো ইতিহাস বলে আসছে। এটুকু শুনলেই এখান থেকে একটু যদি নোট করো বা এরপর যদি একটু পড়ো, তাহলে মোটামুটি তোমার মালপিজিয়ান নালিকা নিয়ে সকল ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপরে কি নিয়ে কোশ্চেন হতে পারে গ নম্বরে, তারপরে কোশ্চেন হতে পারে হচ্ছে শ্বসনতন্ত্র নিয়ে, হ্যাঁ, ঘাসপুরিং এর শ্বসনতন্ত্র নিয়ে কোশ্চেন হতে পারে। তারপরে গ নম্বরে কোশ্চেন হতে পারে রক্ত সংবহনতন্ত্র নিয়ে। দেখো, শ্বসনতন্ত্র অতটা ইম্পর্টেন্ট না, বাট রক্ত সংবহনতন্ত্র ভাই ঘাসপুরিং এর হচ্ছে অন্যতম 3 স্টার একটা টপিক। একটা 3 স্টার টপিক হচ্ছে মালপিজিয়ান নালিকা। দেখো আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, আসলে স্টার কতগুলো দিব তার কোনো ঠিক ঠিকানা নাই, কারণ আসলে এই কোশ্চেনই আসবে। কেমন? তো মালপিজিয়ান নালিকা বলো আর রক্ত সংবহনতন্ত্র বলো, এই কোশ্চেন এই দুইটা থেকে হচ্ছে তোমার গ নাম্বারে মাস্ট কোশ্চেন থাকবে ভাই। এখানে গ নাম্বারে এই যে মালপিজিয়ান নালিকা আর রক্ত সংবহনতন্ত্র মাস্ট থাকবে। তুমি অন্য কিছু পড়ো না পড়ো, এই দুইটা পার্ট এই ঘাসপুরিংতে পড়ে যাবা। ওকে? আচ্ছা, তারপরে গ নাম্বারে আরো কোশ্চেন কি থাকতে পারে? আচ্ছা, এই দুইটা আমরা এই তিনটে মোটামুটি গ নাম্বারে কোশ্চেন ধরলাম, হ্যাঁ। আর ঘ নাম্বারের ক্ষেত্রে আমাদের মাস্ট পড়তে হবে হচ্ছে দর্শন কৌশল। কেমন? ঘাসপুরিং এর দর্শন কৌশলটা তোমার মাস্ট জানতেই হবে। দর্শন কৌশল বলতে কোনটা? ওই যে উলম্বিক আলো, উলম্বিক আলো পড়তে হবে, তাই না? উলম্বিক আলো পড়তে হবে, উলম্বিক উলম্বিক আর হচ্ছে কি, আর হচ্ছে তির্যক আলো, হ্যাঁ, তির্যক আলো। অর্থাৎ একটা হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব আর হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব, তাই না? অ্যাপোজিশন প্রতিবিম্ব আর সুপার পজিশন প্রতিবিম্ব, এই দুইটা প্রতিবিম্বের কিভাবে গঠিত হয় সচিত্র ব্যাখ্যা তোমাকে পড়তে হবে। ওই এক্স ওয়াই জেড তিনটে চিত্র দিয়ে যেভাবে একটু আগে আমি একটা দেখাইছিলাম না, সেটা তোমাকে ডিটেলসে পড়তে হবে। কেমন? দর্শন কৌশলে কোনো মাফ নাই, পড়তেই হবে মাস্ট। আচ্ছা, দর্শন কৌশল পড়বা, তারপরে কি পড়বা? এই যে দর্শন কৌশলের সাথে রিলেটেড একটা জিনিস আছে, সেটা কি বলতো? দর্শন কৌশলের সাথে রিলেটেড একটা জিনিস হচ্ছে এই ঘাসপুরিং এর কি পার্ট পড়তে হবে বলতো এখান থেকে? এই যে দর্শন অঙ্গের বর্ণনা। কেমন? দর্শন অঙ্গ কোনটা বলতো? দর্শন অঙ্গ হচ্ছে ঘাসপুরিং এর কোনটা? পুঞ্জাক্ষী। ওকে, এই যে পুঞ্জাক্ষীর গঠন পড়তে হবে, পুঞ্জাক্ষীর গঠন, পুঞ্জাক্ষীর গঠন। ভাই এর মতো ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায় খুবই কম আছে। দেখো তো আমরা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কয়টা বললাম? 4টা টপিক সিকিউর জন্য আমি ইম্পর্টেন্ট বললাম। কেমন? একটাকে বলতেছি আমরা মালপিজিয়ান নালিকা, আরেকটা বললাম হচ্ছে ঘাসপুরিং রক্ত সংবহনতন্ত্র, মোস্ট ইম্পর্টেন্ট আর কি। দেন বললাম হচ্ছে দর্শন কৌশল। দর্শন কৌশলের ক্ষেত্রে উভয়টা শিখতে হবে, উলম্বিকও শিখতে হবে, তির্যক শিখতে হবে, চিত্র সহ। ওকে, চিত্র সহ। পরে দর্শন অঙ্গাণু অর্থাৎ পুঞ্জাক্ষীর গঠন। পুঞ্জাক্ষীর গঠনের মধ্যে কি পড়বা? ওমাটিরিয়ামের গঠন। পুঞ্জাক্ষীর গঠন বলতে বেসিক্যালি আমরা কোন থেকে বুঝতেছি? ওমাটিরিয়ামের গঠন, হ্যাঁ, ওমাটিরিয়ামের গঠন, ওমাটিরিয়ামের গঠন আর হচ্ছে লম্বচ্ছেদ, ওমাটিরিয়ামের গঠন আর হচ্ছে লম্বচ্ছেদ। বুঝতে পেরেছি? ওমাটিরিয়ামের গঠন আর লম্বচ্ছেদ নিয়ে যদি তুমি পড়ো, তাহলে এই যে সাজেশনটা দিলাম তোমার ইয়ের উপর, হ্যাঁ, তোমার ঘাসপুরিং এর উপর, এই সাজেশনগুলো মোটামুটি ফলো করলে ভাই তোমাকে এই ঘাসপুরিং থেকে সিকিউ থেকে কেউ আটকাতে পারবে না। 100% তুমি লিখে রাখো। তুমি যদি আমার এই সাজেশনগুলো ফলো করো বা এইভাবে যদি এই
ঘাসফড়িং এর সিকিউগুলো পড়ো বা বুঝে পড়ো, তাহলে এই অধ্যায় নিয়ে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, এই ঘাসফড়িং অধ্যায় নিয়ে তোমাকে সিকিউতে কেউ আটকাতে পারবে না। অনেকে যারা এটি স্কিপ করতেছো, স্কিপ করা বাদ দাও, এগুলো হচ্ছে তোমার এই ফাঁকিবাজি চিন্তা ভাবনা বাদ দিয়ে এইভাবে অধ্যায়টাকে একটু সাজায় গুছায় পড়ো, ইনশাল্লাহ কেউ তোমাকে এই অধ্যায় থেকে আটকাতে পারবে না। আর তাহলে বলতে পারো ভাই এই অধ্যায় তো আমি একাডেমিক্স ক্লিয়ার না, তাহলে কেমনে পড়বো? যদি বলো যে ভাই একাডেমিক্সের কি হবে, একাডেমিক ক্লাসের কি হবে, হ্যাঁ একাডেমিক তো ক্লিয়ার না, একাডেমিক ক্লিয়ার না, তারা কি করবে? যাদের একাডেমিক ক্লিয়ার না তারা কি করবা? যদি একাডেমিক যদি এখনো ক্লিয়ার না হয়, তুমি যদি এসএসসি 24 ব্যাচের হও, তাহলে তো আসলে কিছু বলার থাকে না, কারণ 24 কিন্তু পরীক্ষা অলরেডি চলে আসছে, যে জুনের পরীক্ষা, তাই না? বা 24 যদি তুমি চাও, এখনো কিন্তু এখানে তুমি হচ্ছে ইমপ্রুভ করার সুযোগ রয়েছে, কেমন? অনলাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লাস আছে। তাছাড়া তুমি যদি তোমার নিজের বইটা নিয়ে মানে একটু বসো, এবং আমি যে সিকিউর উপর যে ক্লাসগুলো নিচ্ছি বা বর্ণনামূলক যে এমসিকিউর উপর ক্লাসগুলো নিচ্ছি, এগুলো যদি মোটামুটি করো, তোমার যেগুলো কনসেপশন লাগে সেই কনসেপ্টগুলো কিন্তু আমি ক্লাসের ভিতরে সলভ করে দেওয়ার চেষ্টা করি বা ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে মোটামুটি তোমার একাডেমিক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে আমি কিছুদিন পরে হচ্ছে মানে শুরু করতে যাচ্ছি আর কি, আমাদের একাডেমিক্সের কিছু কোর্স শুরু করতে যাচ্ছি, কেমন? একাডেমিকের কোর্স শুরু করতে যাচ্ছি, তার মধ্যে কিছু কোর্স থাকবে ফ্রি। তো তোমরা মোটামুটি ফ্রি কোর্সগুলো মোটামুটি করলেই হচ্ছে তোমার এটা কাভার আপ হয়ে যাবে। একাডেমিক্স যে নলেজটুকু লাগে একদম জিরো থেকে, সেটা তোমার আশা করি কাভার হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে অবশ্যই গ্রুপের সাথেই থাকো, একটু আমাদের যে টুটুলস একাডেমি যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে একটু ফলো দিও, কেমন? গ্রুপে একটু রেগুলার আপডেট চেক করো, তাহলে মোটামুটি হচ্ছে তোমরা এটা নিয়ে আইডিয়া পাই যাবা। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, লাইভটা অনেক দীর্ঘায়িত হয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা লাইভ হলেও আসলে আমার কোনো ক্লান্তি নেই, কারণ আমি জানি যে আজকে যারা ক্লাসটা করেছো বা এই ক্লাসটা যারা করেছো তারা অবশ্যই ঘাসফড়িং এর সিকিউ নিয়ে কোনো প্যারা খাবা না। সিকিউ নিয়ে তোমাদের 100% তোমাদের ভালো হবেই যদি ক্লাসটা করে থাকো। একবার না বুঝলে ক্লাসটা বারবার করো। ফেসবুক গ্রুপে ক্লাসটা থাকবে সবসময়, ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যেখান থেকে পারো ক্লাসটা করিও বারবার, যতবার ইচ্ছা হয়। স্পেশালি তোমার ওই যে মালপিজিয়ার নালিকার পার্টটুকু, তারপর হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের যে দর্শন কৌশলটুকু, বা তোমার হচ্ছে ঘাসফড়িংয়ের যে পুঞ্জাকে গঠনটুকু বা রক্ত সংবন্ধনটুকু পার্টটুকু যেটুকু পড়াইলাম, যদি তুমি একটু বারবার করো বা একটু দেখো, তাহলে আশা করি তোমার এই অধ্যায় নিয়ে আর কোনো কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং তুমি তোমার মোটামুটি যে মানে 100% মার্কস এখান থেকে তুলতে পারবা। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ছিল লাইভ হলো, তো যারা লাইভে ছিল তাদেরকে অনেক থ্যাঙ্কস। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইলো। ভালো মতো প্রিপারেশন নাও, সময় খুবই কম, বাট এই কম সময় হলে যারা পরিশ্রমী তাদের জন্য কিন্তু সেটা কি এখনো সুযোগ রয়ে গেছে, কেমন? আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে এখানে ক্লাস শুরু করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। অবশ্যই টুডলস একাডেমি পেজটাকে ফলো করবে, কেমন? টুডলস একাডেমি পেজটা ফলো করবে, দেন হচ্ছে টুডলস একাডেমি যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে জয়েন থাকবে, এবং টুডলস একাডেমির যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তোমরা জয়েন থাকবে। ওকে, দেখা হবে নেক্সট দিন ইনশাল্লাহ আমরা রুই মাছের ওয়ান শট এমসিকিউ নিয়ে আলোচনা করব একদম ডিটেলসে। যদি এটা ওয়ান শট এমসিকিউ ক্লাস, বাট তারপরে তোমার বেসিকের কোনো ঘাটতি আমি রাখবো না ইনশাল্লাহ। পরবর্তী দিন রুই মাছের ওয়ান শট সিকিউ নিয়ে আলোচনা করার মাধ্যমে আমাদের প্রাণী পরিচিত অধ্যায়ের যে টোটাল 6টা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ আর সিকিউটা টোটাল কভার আপ করে ফেলবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।